আচ্ছা, তো লাস্ট কয়েকটা ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র আর গাউসের সূত্র এই জিনিসগুলোকে মোটামুটি জানার চেষ্টা করছি একটু। এখন আমরা সেগুলো রিলেটেড কিছু ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? তো প্রথম ম্যাথটা খুবই ইজি, একদম ইজি। কনসেপ্টটা যদি ধরা যায় তাহলে একদম খুব ইজি, 1 মিনিটেই করে ফেলা যাবে। তো কোয়েশ্চেনটা বলছে কি যে শূন্য স্থানে একটা গাউসীয় তলের মধ্যে এতটুকু চার্জ রাখা আছে, ওই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করে। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু গাউসীয় তলটা কোন শেপের, কি সাইজের, কিভাবে কিছুই বলা নাই। শুধু বলা আছে কি এত কুলম্ব একটা চার্জ আছে। তো যেহেতু আমাদের চার্জের ডিস্ট্রিবিউশন সম্পর্কেও কিছু বলা নাই, আমরা ধরে নিব কি হ্যাঁ আসলে আমাদের গাউসের সূত্রে চার্জের ডিস্ট্রিবিউশনটাও তেমন একটা ম্যাটার করবে না। তো আমরা ধরে নিই যে আমাদের গাউসীয় তল আছে এরকম একটা, সেটার ভিতরে কোনো জায়গায় যেরকম ভাবে সাপোজ একটু একটা জায়গার ভিতরে আমাদের +55 মাইক্রোকুলম চার্জ ছড়ানো আছে। না, আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে তলটা আমরা নিলাম সেই তলের ভিতর দিয়ে তড়িৎ ফ্লাক্স কত। তো গাউসের ফর্মুলা খুবই ইজি। গাউস আমাদেরকে কি বলছে, মোট তড়িৎ ফ্লাক্স এটা হচ্ছে আমাদের কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। কিউ ইনসাইড কত সেটা জানতে পারলে আমাদের কাজ শেষ। তো কিউ ইনসাইড আমাদের এখানে জানাই আছে কত, +55 মাইক্রোকুলম মানে কত 10⁻⁻6। আর নিচে আছে কত এপসাইলন নট। এপসাইলন নটের ভ্যালু আমরা জানি 8.854 ইন্টু 10⁻12। তো এটা হিসাব করলে যে রেজাল্ট আসবে সেটাই কি আমাদের নির্ণয় তড়িৎ ফ্লাক্স। তো অঙ্কটা এতটুকুই ছিল। এটার ইউনিটটা আমরা একটু খেয়াল রাখবো। ইউনিটটা কি, ফাই ইকুয়াল টু কি ছিল, ই এ কস থিটা। তো কস থিটার তো কোনো ইউনিট নাই, ই এর ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব, আর এর ইউনিট হচ্ছে কি মিটার স্কয়ার। তাহলে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের ইউনিট, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। ওকে, তাহলে এত নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব তড়িৎ ফ্লাক্স আমাদের এখান থেকে কি বেরোবে যদি আমাদের গাউসীয় তলটার ভিতরে কি এতটুকু চার্জ থাকে। তাহলে এটা গেল আমাদের প্রথম অঙ্ক। আমরা সেকেন্ড অঙ্কটাতে যাই। আচ্ছা, তো সেকেন্ড ম্যাথটা কি বলছে দেখা যাক। যে সুষম তড়িৎ ক্ষেত্রটা বললো, এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে যেটা পরে বললো কি E = 5/6J7K। এটা সুষম কেন বলছে, কারণ দেখো ই এর ভ্যালুটা কিন্তু ফিক্স এখানে, ঠিক আছে? এটার ভ্যালু কত, √5² 6² 7², হ্যাঁ সেটার রুট, ভ্যালুটা কিন্তু ফিক্স। তাইলে আমাদের এটাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। সেই তড়িৎ ক্ষেত্রে আমাদের এই যে এক্স ওয়াই তলে আমরা একটা কি রাখছি, ক্ষেত্রফল রাখছি। সেই ক্ষেত্রফলটা কত, 15 মিটার স্কয়ারের ক্ষেত্রফল। সেটার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, এটা আমাদেরকে বের করতে বলছে। তো সেটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে E.D, অর্থাৎ ডট প্রোডাক্টের যে ফর্মুলাটা ছিল সেটা সরাসরি ইউজ করবো। কারণ ই এর জন্য আমরা কার্তেশীয় যে ফর্মটা আছে একটা ভেক্টরের, সেই কার্তেশীয় ফর্মটা আমাদের অলরেডি জানা আছে। সেটা কত, 5i + 6j + 7k। আর এটার জন্য কার্তেশীয় ফর্মটা বের করা কিন্তু খুব কঠিন না। আমরা যদি দেখি যে এই যে ক্ষেত্রফলটা কোন দিকে তাকায় আছে, এইদিকে অথবা এদিকে, যে কোনো একটা দিক নিতে হয়। তো আমরা যে কোনো একটা দিক নিলাম, সমস্যা নেই। আমরা সাপোজ উপরেরটা নিলাম। তোমার অ্যান্সার যদি নেগেটিভ আছে তাহলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হবে। তাহলে আমরা উপরের দিকটা নিলাম। তাহলে এই যে উপরের দিক বরাবর যে ভেক্টরটা আসবে সেটা কোন দিক বরাবর আসবে, জে এর দিক বরাবর আসবে, পজিটিভ জে এর দিকে, পজিটিভ জেড এক্সিসের দিকে। আর সেটার ভ্যালু কত, 15। তার মানে আমাদের এ যেটা আছে সেটা ইকুয়াল টু কত, 15, অবশ্যই কি কে, ঠিক আছে? কারণ এখানে কি জেড জেড অ্যাক্সিসের দিকে আমাদের, পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে আমাদের ইয়াকে ভেক্টরটা কি কে ক্যাপ। তাহলে এই দুইটার এখন ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে অঙ্কটা খুব ইজি। ডট প্রোডাক্ট যদি আমরা করি তাহলে এখানে কি আসবে, 5i + 6j + 7k, এটার সাথে ডট 15k। তাহলে আমরা জানি ডট প্রোডাক্টের রেজাল্ট কি আসে, 15, আর সাথে গুণফল এত। তাহলে এটাই আমাদের কি রেজাল্ট, 5। এটার এককটা কি, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব, ঠিক আছে? এটাই আনসার। তাহলে এটা আমাদের দ্বিতীয় অঙ্কটা গেল। আমরা তৃতীয় অঙ্কে যাই। আচ্ছা, তো থার্ড ম্যাথটায় আমাদের এরকম একটা চিত্র দিচ্ছে। চিত্র দিয়ে বলছে যে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা হচ্ছে এরকম 3x, ভ্যালুটা কিরকম 3xi + 4j। একটু খেয়াল করে আমরা এখানে কি জিনিসটা, ভ্যালুটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ এক্স অক্ষ যে তড়িৎ ক্ষেত্র সেটা কিন্তু আমাদের কত দূরে আছে সেটার উপর ডিপেন্ড করে। ওয়াই অক্ষটা কিন্তু আবার ডিপেন্ড করে না, ওয়াই অক্ষটা সবসময় সেম। ওকে, এখন এখানে চিত্রের মতন করে একটা কি রাখা আছে, এই যে চিত্রের মতন একটা ঘনক রাখা আছে, যে ঘনকটা x = 2 ডিস্টেন্সে রাখা আছে। আর ঘনকটা এক বাহুর দৈর্ঘ্য কত, 4 - 2 = কত, 2, ঠিক আছে? তার মানে আমরা প্রতিটা তলের ক্ষেত্রফল জানি, যেহেতু ঘনক প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং 2 2 2 × কত, 4, ক্ষেত্রফল হচ্ছে 4। এখন আমাদের কোশ্চেন করছে যে প্রথমে যে ডান দিকের যে তলটা আছে, ডান দিকের তল মানে কি এই তলটা, এই তলের, আর তারপরে বলছে যে বাম দিকের তলের মানে এই যে ভিতরে যে তলটা আছে এই তলটা, আর উপরের তল, উপরের তল মানে কি এই উপরের তলটা, এই তিনটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বের করতে বলছে। তাহলে আমরা প্রথমটা করি। তো একই জিনিস আমরা ইউজ করব, তবে সেটার জন্য আমাদের ওই যখন ডান দিকের তল বলছে, আচ্ছা করতে করতে বুঝতে যাবো যে এই যে ডান দিকের তল, সেই ডান দিকের তলের 5 বের করার জন্য আমাদের কি লাগবে, ওই ডান দিকের তলের ওই মুহূর্তে আমাদের ই কত, ওই মুহূর্তে আমাদের এ কত, এই দুটা জিনিস আমাদের লাগতেছে। তাহলে এই যে ডান দিকের তলের জন্য এই যদি আমরা বের করি, তাহলে আমরা যদি দেখি এই যে ঘনকটা, এই আছে আমাদের ঘনকটা, সেই ঘনকটার এদিকের যে পিসটা এরকম একটা ঘনক রাখা আছে, সেটা ডান দিকের যে পিসটা সেটা কিন্তু এদিক বরাবর তাকায় থাকে, অর্থাৎ কোন দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে। তাই আমরা যদি ডান দিকের তলের জন্য এ লিখতে চাই, সেটা আমাদের কি আসবে, 2 × 2 ক্ষেত্রফল ইন্টু ওই দিক বরাবর একক ভেক্টর, দ্যাট ইজ কত, আই। তাহলে এখানে কি আসবে, 4i।
তাহলে এটা হচ্ছে কি আমাদের ওদিকে বরাবর এ, আর ওই যে এক্স ইজ ইকুয়াল টু 4 এ আমাদের ই এর ভ্যালু কত, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 এ আমাদের ই কত, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু 4, ওই যে এক্স এর ভ্যালু ইনপুট করলাম আই প্লাস 4 জে, তাহলে কি আসলো 3 4 12, 12i প্লাস 4 জে। তাহলে এই ভ্যালুটা এখানে বসালেই হবে এখন 12i প্লাস 4 জে, এটার সাথে ডট করতে হবে কার, ডট করতে হবে আমাদের 4i এর। তো 4i এর ডট যদি করি আমরা, তাহলে i এর সাথে i গুণ হবে, অন্যটাতে বাদ পড়ে যাবে, তাহলে 4 12 48, তাহলে 48 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটা কি আমাদের প্রথম ডান দিকের তলের মধ্যে দিয়ে ফ্লাক্স। তো সেম ভাবে আশা করি বাম দিকেরটাও বের করতে পারবো। তো বাম দিকটা নেগেটিভ আসবে, আমরা করি একটু, যে বাম দিকের তলটা যদি নেই, এই যে আমাদের ঘনকটা থাকে এরকম, সেই ঘনকের এই যে বাম দিকের তলটা তাকায় থাকে কোন দিকে, বাইরের দিকে। হ্যাঁ আমরা জানি কিন্তু যে 3D একটা মানে আবদ্ধ একটা তল যদি থাকে, তাহলে সেটা বাইরের দিকের লম্ব দিকটাই সবসময় কি আমাদের ক্ষেত্রফলের দিকে, তাহলে এটা তাকায় আছে কোন দিকে, বাইরের দিকে, অর্থাৎ নেগেটিভ আই এর দিকে, হ্যাঁ নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে সেটার জন্য যদি আমাদের এ লিখতে চাই, তাহলে আমাদের ভ্যালু কিন্তু এখনো সেম, অর্থাৎ ক্ষেত্রফল যেটা ছিল, ক্ষেত্রফল কিন্তু 2 ইন্টু 2, কিন্তু তার সাথে গুণ হবে কত, মাইনাস আই, ঠিক আছে, কারণ আমাদের নেগেটিভ এক্স এক্সিসটা নিতে হবে। তাহলে এখানে কত আসে, -4i, এটা আসলে আমাদের এ ভেক্টর। আচ্ছা ইটা কি আসবে, এটা আসবে আমাদের এক্স এর ভ্যালু কত, এখানে 2 বসাইতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে কি আসবে 3 ইন্টু 2, এটার সাথে কত i প্লাস 4, এখানে কত আসবে জে, তাহলে আসছে 6i প্লাস 4 জে। তাহলে 5 এর করতে হলে কি করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে ই ডট দিয়ে, ই ডট এ। তাহলে এটা আশা করি তোমরা পারবা নিজে নিজে, 3 4 6 কত আসবে, 24 আসবে আর কি। তাহলে -24 নিউটন মিটার স্কয়ার পার কুলম, এটা আসবে আমাদের রেজাল্ট। ওকে, এখন 3 নাম্বারটা যখন বের করতে যাবো, আমাদেরকে উপরের তলের মধ্যে দিয়ে ফ্লাক্স বের করতে হবে। তো উপরের তলের জন্য এটা কি আসে, উপরের তলের জন্য এই ইকুয়ালটা কি আসবে, এই যে উপরের তলটা সেটা কোন দিকে তাকায় আছে, উপরের দিকে তাকায় আছে, সেটা কি আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে উপরের দিকটা কি আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু বসাইতে পারে, সেটাকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে 2 ইন্টু 2 ইন্টু জে ক্যাপ। তাহলে এখন কত হচ্ছে 4 জে। আর এটা কি, এখন ই এর ভ্যালু নিয়ে আমাদের সমস্যা করবো, কারণ ই এর ভ্যালু এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, যখন আমরা কি নিতেছি এক্স এর ভ্যালু গুলো নিতেছি, কিন্তু আমরা দেখবো এক্স এর ভ্যালু যতই চেঞ্জ করি না কেন, আমাদের এক্স এর ভ্যালুটা আসলে লাগবেই না, সেটা আমরা দেখবো, আমরা রেজাল্ট বের করার সময় দেখে ফেলবো, ঠিক আছে একসাথে। তাহলে এখানে কি থাকে 6 3xi প্লাস 4j, যেহেতু এটা ভ্যারিয়েবলই থাকবে একটা, এটা রেজাল্ট আমরা সরাসরি বলতে পারতেছি না, তাহলে আমরা এরকমই রেখে দিচ্ছি। তো ফাইভ ইকুয়াল টু কি আসতেছে, ফাইভ ইকুয়াল টু আসতেছে ই ডট এ। তাহলে ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 3xi প্লাস 4j, আর ইন্টু ডট এর ভ্যালু কত 4j। তাহলে আশা করি বুঝতে পারছো, 4 আর 4 গুণ হবে, আর এটা এমনি বাদ পড়ে যাবে। তাই এক্স অক্ষে আমরা যতই ভ্যারি করাই না কেন, ওয়াই অক্ষে আমাদের ফ্লাক্সের পরিমাণ কি চেঞ্জ হবে না কখনোই। ওয়াই অক্ষে ফ্লাক্সের পরিমাণ শুধুমাত্র ওয়াই অক্ষের দিক বরাবর আমাদের ই এর উপাংশ কতটুকু আছে সেটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা ছিল আমাদের এই অঙ্কটার ইনসাইট আর কি, এই যে যে এক্স অক্ষের জিনিসটা আমাদের যদি সুষম নাও হয়, তাও ওয়াই অক্ষে সেটা সুষম হইতে পারে। তাহলে 4 4 কত আসবে এখানে 16। তাহলে আমাদের এখানে ফ্লাক্সের ভ্যালু কত, 16 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এটাই আমাদের কি উপরের তলের মতো দিয়ে ফ্লাক্স। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝে গেছে। আমরা এখন এর পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, তো পরের অঙ্কটা আমাদের কিছু চিত্র দিয়ে দিছে, চিত্র দিয়ে বলছে এই চিত্রগুলোর জন্য যেই জায়গাটা আমাদের এখানে দেখানো আছে সেগুলোর জন্য আমাদের ফ্লাক্স বের করতে হবে। তো প্রথম চিত্রটা যদি দেখি, সেখানে আমাদের একটা সিলিন্ডার দেওয়া আছে, এই একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের এই যে সেন্টার, এই সেন্টারের এখানে আমাদের এখানে একটা প্লাস কিউ কুলম চার্জ রাখা আছে, ঠিক আছে। এটা সেন্টার কেমন বুঝছি, যে এখানে আমাদের আর দেওয়া আছে, ঠিক আছে। এটা দেখে আমরা বুঝতে পারছি কি এটা একদম সেন্টারে রাখা আছে। এখন গাউসের সূত্র যদি আমাদের খাটাইতে হয়, তাহলে এই আমাদের কিন্তু এরকম কোনো তল রাখলে হবে না, কারণ আমরা বুঝছিলাম কি গাউসের তল কোনো পয়েন্ট চার্জকে কেটে যেতে পারবে না। তাহলে আমাদের এখানে যদি গাউসের সূত্র খাটাইতে হয়, তাহলে এই যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটাকে পূরণ করতে হবে। তাহলে এই সিলিন্ডারটাকে আমরা পূরণ করলাম, আর সেটাকে আমরা কি সেম নিচে যে সিলিন্ডারটা আছে সেটার একটা ডাবল সিলিন্ডার বানাইলাম, ঠিক আছে, একদম এক্সাক্ট একই রকম আরেকটা সিলিন্ডার বানাইলাম। এখন আমরা বললাম যে আমাদের বাইরের যে তলটা আছে সেই তলটা হচ্ছে আমাদের গাউসের তল, সেই গাউসের তলের ভিতরে চার্জ আছে কতটুকু, কিউ পরিমাণ। তাহলে এখন আমরা গাউসের সূত্র থেকে কি জানি, গাউসের সূত্র থেকে কি জানি যে মোট পাই এটা যেগুলো কি কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখন এতটুকু বলা যায় যে এখানে যদি কিউ চার্জ থাকে, তাহলে এই যে পুরো ইয়াটা আছে সিলিন্ডারটা আমরা বানাইলাম, সেই পুরো সিলিন্ডারের ভিতরে দিয়ে ফ্লাক্স কতটুকু যাবে 5 পরিমাণ, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট পরিমাণ। কিন্তু আমরা তো সেটা চাইনি, আমরা চাইছি কি এর ঠিক অর্ধেকের ভিতরে দিয়ে কতটুকু ফ্লাক্স আছে। তাহলে এখন সিমেট্রির জন্য আশা করি এটা বোঝা যাবে যে এখান দিয়ে যতটুকু ফ্লাক্স যাবে এখান দিয়ে কিন্তু এক্সাক্ট একই রকম ফ্লাক্স যাবে, কারণ এখানে যেরকম আছে চার্জের ডিস্ট্রিবিউশনটা, মানে চার্জের চারিদিকে এই এরিয়াটা যেভাবে ছড়ানো আছে এখানে কিন্তু একদম এক্সাক্ট একইভাবে ছড়ানো আছে। তো সেই কারণে এখানের ভিতর দিয়ে যতটুকু ফ্লাক্স যাবে এখানের ভিতর দিয়ে একদম এক্সাক্ট ততটুকু পরিমাণ ফ্লাক্সই যাবে। তো সেই কারণে আমরা বলবো যে পুরোটার ভিতর দিয়ে ফ্লাক্স যদি এত পরিমাণ যায়, সুতরাং আমাদের অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আমাদের যে ফ্লাক্সটা চাইছে সেটা আসবে কি আমাদের কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, অর্থাৎ এটার অর্ধেক।
ওকে, তাহলে পুরোটার ভিতর দিয়ে যে ফ্লাক্স যেতেছে সিমেট্রির কারণে এটার নিচেরটার ভিতর দিকে তার ঠিক অর্ধেক পরিমাণ ফ্লাক্স যেতেছে। তাহলে এটা গেল আমাদের প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য একদম একই, এক্সাক্ট একই অ্যান্সারই আসবে। এই আমাদের এখানে কি একটা অর্ধগোলক দেওয়া আছে, সেই অর্ধগোলকের যে সেন্টার, সেই সেন্টার আমাদের একটা প্লাস কিউ কুলম্ব চার্জ রাখা আছে। তাই একই রকম ভাবে আমরা কি করবো, এই গোলকটাকে পূর্ণ করবো। এই যে গোলকটা ছিল সেই গোলকটাকে পূর্ণ করবো। পূর্ণ করার পর আমরা বলতে পারবো কি যে এটার ভিতর দিয়ে যে ফাই যাচ্ছে, ফ্লাক্স যাচ্ছে, সেটা ইকুয়াল টু কত, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তারপরে সিমেট্রির জন্য কি বলবো, উপর দিয়ে যতটুকু ফ্লাক্স যাবে নিচে দিয়ে ঠিক ততটুকু ফ্লাক্সই যাবে। সুতরাং আমাদের অ্যান্সারের ভিতরে যে ফ্লাক্সটা আসবে, অর্থাৎ অর্ধগোলকের ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স যাচ্ছে, সেটা ফাই ইকুয়াল টু কত, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, অর্থাৎ এটার কি ঠিক অর্ধেক। আচ্ছা, তো 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা একটু ট্রিকি। 3 নাম্বারটায় আমাদের এরকম একটা প্লেট দিছে, ঠিক আছে। তারপরে সেই প্লেটের এখান দিয়ে একটা উচ্চতা দিচ্ছে, উচ্চতাটা কত, a/2 দিয়ে এখানে একটা চার্জ রাখছে, কিউ কুলম্ব চার্জ রাখছে। তারপরে এখানে দুইটা জিনিস একটু দেখা দিচ্ছে, সেটাকে আমাদের এখান থেকে একটু বেশি a/2, এখান থেকে একটু বেশি a/2। তো সেটার মানে কি এখন, আচ্ছা এইভাবে বুঝি আমরা, এটা কি বোঝা যাচ্ছে যে এই যে প্লেটটা আছে সেই প্লেটটাকে একটা বর্গটা আমি এখান থেকে এখান থেকে একটু কত a, আবার এখানেও কি a/2 দেওয়া ছিল, ওখানে ওই যে a/2 দেওয়া আছে, এখানে কি a/2 দেওয়া আছে। তাহলে এই যে বর্গের বাহু দৈর্ঘ্য কত a, সেটার এখান থেকে সেন্টার, অর্থাৎ এই যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কোথায় আছে, একদম সেন্টারে আছে, ঠিক আছে। আবার বর্গটাকে যদি এখন আমরা একটু পূরণ করলে কিন্তু চিত্রটা দেখতে এরকম আসবে। এই দেখে পূরণ করলাম, এটার সামনেও কি এরকম একটা তল থাকবে, ঠিক আছে। দেখতে কি মোটামুটি চিত্রটা এই টাইপের আসবে। তো আশা করি বুঝতে পারতো। তো এখানে আমাদের একটা ঘনক রাখা আছে, এরকম একটা ঘনক রাখা আছে। সেই ঘনকের একদম যে সেন্টার, সেই সেন্টার আমাদের একটা চার্জ রাখা আছে। সেই সেন্টারটা কিভাবে বুঝছি, এই যে বাহুর দৈর্ঘ্য সেটাও কত আসবে, সেটাও এ আসবে। সেই এ এর দেখো a/2 পরিমাণ উপরে আছে, a/2 পরিমাণ নিচে আছে। তার মানে আমাদের এই যে ইয়াটা আছে, চার্জটা রাখা আছে, সেই চার্জটা কোথায় রাখা আছে, একদম সেন্টারে রাখা আছে। এখন আমাদেরকে কোশ্চেন করছে কি, এই যে নিচের যে তলটা আছে সেই নিচের তলের মধ্য দিয়ে কতটুকু ফ্লাক্স যায়। তাহলে এখন যেহেতু আমরা গাউসের তলটা পূর্ণ করছি, এখন আমরা বলতে পারবো কি এই যে পুরার যেই ঘনকটা আমরা নিচ্ছি, সে পুরা ঘনকের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, পুরা ঘনকের মধ্যে দিয়ে ফ্লাক্স হচ্ছে কিউ ডিভাইড বাই এপসাইলন নট। এখন পুরা ঘনকের এই দেখো যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু প্রত্যেকটা তলের সাথে সিমেট্রিক, অর্থাৎ প্রত্যেকটা তল থেকে তার দূরত্ব কিন্তু একই। এই তল থেকে দূরত্ব কত a/2, এই তল থেকে দূরত্ব a/2, এখান থেকে দূরত্ব কত a/2, এই যে a/2, এখান থেকে দূরত্ব কত a/2। তারপরে যে কোনো একটা তল, 6টা যে তল আছে, 6টা তলের প্রত্যেকটা থেকে তার দূরত্ব সমান। তাই আমরা এখানে সিমেট্রি থেকে আবার বলবো যে পুরাটার ভিতর দিয়ে যদি 6টা তলের ভিতর দিয়ে যদি কিউ বাই এপসাইলন নট যায়, সুতরাং একটা তলের ভিতর দিয়ে যাবে কত, তার 6 ভাগের 1 ভাগ এরকম 6টা যোগ করলে যাতে এটা আসে, ঠিক আছে। সুতরাং আমরা অ্যান্সারের ভিতর আমাদের যে ফ্লাক্স চাইছে, অর্থাৎ একটা তলের ভিতর দিয়ে ফ্লাক্স, সেটা আসবে কত, কিউ ডিভাইডেড বাই 6 এপসাইলন নট। আশা করি এটা বুঝা গেছে। সিমেট্রির জন্য সবসময় বলা যায়, ঠিক আছে, এগুলো 100% শিওর, এগুলো নিয়ে কনফিউজ থাকার কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো সিমেট্রি যদি দেখি আমরা যে এখানে যেটুক, তাহলে এখানে যতটুকু ফ্লাক্স যাবে ওখানে দেখি একই পরিমাণ ফ্লাক্সে যাবে, তাই তখন অর্ধেক পরিমাণ ফ্লাক্স বলা যায় যে নিচেরটার ভিতর দিয়ে অর্ধেক ফ্লাক্স যাচ্ছে। ওকে, এটা গেল। এরপরে আমাদের লাস্ট যেটা, সেটা লাস্টটা একটু ট্রিকি। লাস্টটা দেখি আমরা কিরকম দেওয়া আছে, যে এখানে এরকম একটা ঘনকের মতন দেওয়া আছে, ঘনকের মতন দিয়ে সেটার এই যে ভিতরের যে কোণাটা, সেই কোণে একটা প্লাস কিউ কুলম্ব চার্জ রাখছে। এখন এই যে প্লাস কিউ কুলম্ব চার্জ রাখছে, আমাদেরকে জিজ্ঞেস করছে এই যে ঘনক পুরাটা আছে, এই ঘনকের মধ্য দিয়ে কতটুকু ফ্লাক্স যাচ্ছে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের আসলে এই ঘনকটাকে পূর্ণ করতে হবে। আচ্ছা, পূর্ণ করা যায় কিভাবে, পূর্ণ করা যায় এইভাবে, দেখো এখানে যেরকম একটা ঘনক দিছে, আমি ঠিক সিমিলার আরেকটা ঘনক এখানে আঁকবো। আশা করি বুঝে যেতে এখানে কি আরেকটা ঘনক আছে এরকম একদম একই। তো একটু করলেও কিন্তু হবে না, এরকম এই যে একটা সাইড আছে, এটা দেখতে কিরকম হবে, এখন উপর থেকে যদি আমরা দেখি, উপর থেকে দেখলে ব্যাপারটা দেখতে এরকম হবে। এই একটা ঘনক বসানো এখানে, আরেকটা ঘনক বসানো এখানে, সেখানে এরকম একটা চার্জ আছে। তাহলে একটু করলে হইতেছে না, আমাদের কি করতে হবে, এখানে আরো একটা ঘনক দিতে হবে, এখানে আরো একটা ঘনক দিতে হবে। তাহলে সেরকম দিলেও কিন্তু হবে না, কারণ এখন যদি আমরা সাইড থেকে দেখি, সাইড থেকে দেখলে দেখা যাবে কি এরকম এরকম দুইটা আছে, তার ওই পাশে কি আরো দুইটা আছে, আর এখানে ঠিক মাঝামাঝি একটা সাইড বসানো আছে। তার মানে এটাকে যদি আমাদের এনক্লোজ করতে হয়, তাহলে নিচে যে 4টা নিলাম সেরকম আরো 4টা এটার উপরে কি চাপা দিতে হবে। তার মানে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা, তারপরে তার উপর আরো 4টা, মোট 8টা ঘনক এখানে চাপা দিতে হবে, ঠিক আছে। তাহলে মোট ঘনক দিতে হবে কটা, মোট ঘনক এরকম 8টা দিতে হবে। 8টা ঘনক যখন আমরা দিব, তখন আমরা এখানে কি একটা ক্লোজড সারফেস পাবো, যে সারফেসটা কি হবে, যে সারফেসটা অবশ্যই আমাদের এই যে চার্জটা, সেই চার্জের চারিদিকে কি সিমেট্রিক হবে একদম, ঠিক আছে, চার্জের চারিদিকে একদম সিমেট্রিক হবে। তারপর আমাদেরকে জিজ্ঞেস করছে তাহলে আমাদের যেই এরিয়াটা আমরা বানাইলাম এরকম 8টা মিলাই, অর্থাৎ এখানে একটা, এখানে একটা,
সেটাকে আমরা উপর থেকে দেখলাম এই দুইটা দেখা গেছিল, তার সাথে আরো দুইটা যোগ করলাম, তাহলে এখন নিচের দিকে সিমেট্রি হয়েছে, তারপরে কিন্তু আবদ্ধ হয় নাই। আবদ্ধ হওয়ার জন্য আমরা কি করছি, নিচে যেরকম চারটা আছে সেরকম আরো চারটা দ্বারা এটাকে চাপা দিলাম। চাপা দিলে তারপরে বুঝা যেতেছে, আশা করি একটু কল্পনা করলেই বুঝতে পারবা যে এই জিনিসটা এখন সিমেট্রি হয়ে যেতেছে। এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের চারিদিকে কিন্তু 8টা ঘনক, নিচে 4টা উপরে 4টা, 8টা ঘনক, প্রত্যেকটা ঘনকের সাথে কিন্তু ব্যাপারটা কি সিমেট্রিক। তাহলে 8টা ঘনকের ভিতর দিয়ে যদি আমাদের কিউ বাই এপসাইলন নট পরিমাণ চার্জ ফ্লাক্স যায়, সুতরাং একটা ঘনকের ভিতর দিয়ে কতটুকু যাবে, একটা ঘনকের ভিতর দিয়ে ফ্লাক্স যাবে আমাদের কিউ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট পরিমাণ, ঠিক আছে। তাহলে এটা আশা করি বোঝা গেছে যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা এখানে, যে একটা ঘনকের ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স যায় কিউ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট। তাহলে এগুলো সবকিছু হচ্ছে সিমেট্রিক কিছু উদাহরণ আর কি, সিমেট্রির মাধ্যমে এরকম ফ্লাক্সের অনেকগুলো অঙ্ক ছোটখাটো করে ফেলা যায়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের এই অঙ্কটা, আমরা পরের একটা অঙ্কে যাই। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা একটু ট্রিকি, আশা করি কোশ্চেনটা বুঝা যেতেছে। কোশ্চেনটা আমি একবার এক্সপ্লেন করি, তারপর নিজের একবার ট্রাই করবেন, এরপরে আমরা নিজেরা করবো। তাহলে আমাদের এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডার যে ব্যাসার্ধটা আর দৈর্ঘ্যটা কত 2r। তারপরে এই যে আমাদের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ ঠিক মাঝামাঝি একটা স্থানে কত আর দূরত্বে আমাদের একটা প্লাস কিউ কুলম্ব চার্জ রাখছে। তো প্লাস কিউ কুলম্বের জন্য এখন কি পুরাটার ভিতর দিয়ে কি যাবে, আমাদের ফ্লাক্স যাবে। এই যে আমাদের এখানে একটা বক্রতল আছে, এটার ভিতর দিয়ে ফ্লাক্স যাবে, এটার ভিতর দিয়ে ফ্লাক্স যাবে, আর এই যে বক্রতলটা আছে সেই বক্রতলটার ভিতর দিয়ে ফ্লাক্স যাবে। তাহলে এখন আমাদেরকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছে যে শুধুমাত্র এই যে বক্রতলটা আছে সেই বক্রতলের ভিতর দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত, সেটা বের করতে বলছে। তো সেটা আমরা করি যে বক্রতলের ভিতর দিয়ে তো আমরা বের করতে পারতেছি না, কিন্তু আমরা এটা জানি যে পুরা যে সিলিন্ডারটা আছে তার ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স যাবে। তো সেটা কত, এটার ভিতর পুরো সিলিন্ডারটা একটা আবদ্ধ ক্ষেত্র, সেই আবদ্ধ ক্ষেত্রের ভিতর কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে পুরো সিলিন্ডারের মধ্যে দিয়ে ফ্লাক্স কত যাচ্ছে কিউ পরিমাণ, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট পরিমাণ। এটা আমাদের কে বলছিল, গাউসের সূত্র বলছিল। তারপরে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, আশা করি মনে আছে সবার, মনে না থাকলেও তেমন কোনো কঠিন নাই, কারণ এগুলো আমাদের সিলেবাসের জন্য তেমন ইম্পর্টেন্ট না, তারপর একটু সুন্দর অঙ্ক তাই দেখালাম। তো এরকম যদি আমাদের একটা ডিস্ক থাকতো, সেই ডিস্ক থেকে ডিস্কের যে সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে, আর ডিস্কটার ব্যাসার্ধ যদি আর হইতো, তাহলে এই যে এখানে যদি আমরা একটা চার্জ রাখতাম কিউ পরিমাণ, তাহলে এটার ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স যেত, এরকম করে তো ফ্লাক্স বের হবে। এই ফ্লাক্সের পরিমাণটা আমরা বের করছিলাম, ফ্লাক্সের পরিমাণটা ফাইভ ইকুয়াল কি ছিল, এটা মনে হয় থার্ড ক্লাসে বের করছিলাম। ফ্লাক্সের পরিমাণটা ছিল কি কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, আর এখানে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এতটুকু ফ্লাক্স যায়, এটা আমরা বের করছিলাম। এখন এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটাকে চাইলে আমরা এইভাবে কল্পনা করতে পারি, এই যে এখানে চার্জটা রাখা আছে, এটার সাথে আমরা এখানে যোগ করে একটা কিন্তু এরকম কোনকের মতন গঠন করতে পারি, যে চার্জের কারণে এটার ভিতর দিয়ে কি কিছু পরিমাণ ফ্লাক্স বের হইতেছে। আবার সিমিলার উপায় দেখো, এখানে একটা কোনক কিন্তু আছে, এই যে এটার ভিতর দিয়ে এতটুকু ফ্লাক্স বের হইতেছে। এখন আমরা পুরোটার ভিতর দিয়ে ফ্লাক্স জানি, এটুকুর ভিতর দিয়ে কত ফ্লাক্স বের হয় এটা বের করতে পারি, এটার ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স হয় সেটা বের করতে পারি। তাহলে মোট ফ্লাক্স থেকে যদি আমরা এই দুটাকে বাদ দিই, তাহলে বাকি ফ্লাক্সটাও কোনখান দিয়ে যাবে, বক্রতলের ভিতর দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেই জিনিসটাই করতেছি এখন, যে এটা কি পাই টোটাল, আর পাই সার্কুলার এরিয়া ভাবে বলি আমরা সার্কেল, সেটা যেগুলো কি আসতেছে 2 বাই কিউ বাই 2 এপসাইলন নট, আর এখানে আছে 1 মাইনাস, আচ্ছা এখানে এক্সট্রা কি, এক্সট্রা ছিল সেন্টার থেকে কতটুকু দূরত্ব আছে, দেখো সেন্টার থেকে এটা কিন্তু আর ডিস্টেন্স দূরত্ব আছে, তাহলে আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটাও কত আর স্কোয়ার। তাহলে এখানে কি আছে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, এখানে 1 মাইনাস, আশা করি এখানে 1 বাই রুট 2 আর থাকবে, ঠিক আছে, 1 বাই রুট 2 থাকতেছে, কারণ আর কাটাকাটি চলে যাবে। তাহলে 1 মাইনাস 1 বাই রুট 2, এটা কত আছে আমরা একটু হিসাব করে নিই, এটা আছে কত রুট 2 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2, ঠিক আছে, বুঝা গেছে এটা। তাহলে রুট 2 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2, এটা থাকতেছে এরকম। এখন এরকম সার্কেল আছে কয়টা, এটার ভিতর দিয়ে একটু বাদ যাবে, এটার ভিতর দিয়ে এতটুকু বাদ যাবে, সুতরাং আমাদের ফাই বক্রতলে লিখি, বক্রতল এটা যেগুলো কি আসবে আমাদের টোটাল ফাই মাইনাস, এই যে একটার জন্য যদি এতটুকু হয় তার থেকে কত আমাদের দুইটা বাদ দিতে হবে, তাহলে দুইটা বাদ দিলে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নটই থাকবে, আশা করি বুঝা যাচ্ছে। কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, আর এখানে থাকতে আমরা এটাকে এইভাবে লিখি 1 মাইনাস 1 বাই রুট 2, ওকে। তারপরে এটা থেকে এটা বিয়োগ করতে পারি, আশা করি বিয়োগটা করতে পারবা। তো সেটা করলে যেটা পাবা সেটাই কি আমাদের রেজাল্ট, ঠিক আছে। তাহলে বক্রতলের ভিতর দিয়ে কতটুকু চাই, এতটুকু ফ্লাক্স আমাদের বের হয়, ওকে। এই অঙ্কটা গেল, আমরা পরের অঙ্কটাতে যাই। এই অঙ্কটা তেমন ইম্পর্টেন্ট না, যদি আমাদের এই সূত্রটা মনে না থাকে কোনো সমস্যা নেই, জাস্ট একবার দেখানোর জন্য আমি দেখাইলাম অঙ্কগুলা, মানে এই সূত্রগুলো দিয়ে টাইপের অঙ্কগুলো করা যায় সেগুলো দেখাইলাম একবার। আচ্ছা, পরের অঙ্কতে যাই। তো নেক্সট ম্যাথটার স্টেটমেন্টটা কি, যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা গোলকের পৃষ্ঠে 10 কুলম্ব চার্জ ছড়ানো আছে। তো আমরা বুঝতে পারতেছি যেহেতু গোলকের পৃষ্ঠে চার্জ ছড়ানো আছে, তো আমাদেরকে এখন আর বলে দিতে হবে না কোন টাইপের চার্জ, কারণ পৃষ্ঠে চার্জ ছড়ানো থাকে সেটা এক টাইপের ভিতরে আছে, কি পরিবাহী অথবা অপরিবাহী ফাঁপা এবং পরিবাহী নিরেট,
সেটার ভিতরে আমাদেরকে শুধুমাত্র গোলকের পৃষ্ঠে চার্জ ছড়ানো থাকে। তাহলে এখন আমাদেরকে বলতে সেই চার্জগুলো কি সুষমভাবে ছড়ানো আছে। এখন কেন্দ্র থেকে এত মিটার দূরে আর এত মিটার দূরে প্রাবল্য কত, তো বুঝতে পারতেছো যেহেতু 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, তাহলে একবার আমাদের ভিতরে প্রাবল্য কত আর একবার বাইরে প্রাবল্য কত সেটা বের করতে বলছে। আমরা প্রথমটা করি। প্রথমে বলছে এই আমাদের গোলক, সেটা কত 3 সেন্টিমিটার, তার থেকে 3.5 সেন্টিমিটার দূরে, মানে কি গোলকের বাইরে কোন একটা বিন্দুতে আমাদের তড়িৎ কত সেটা বের করতে বলছে। তো সেটার জন্য আশা করি আমাদের ফর্মুলাটা মনে আছে খুবই সহজে। আর ফর্মুলা যদি মনে না থাকে তারপর আমরা গাউসের সূত্রটা ইউজ করতে পারবো। তো আমরা কি করব, এই বিন্দুতে একটা এরকম তল কল্পনা করব। ওকে, আর এটার ভিতর মোট কতটুকু চার্জ আছে, 10 মাইক্রোকুলম চার্জ ছড়ানো আছে। তো এই একটা তল কল্পনা করলাম, সেটা ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে সাপোজ আর, হ্যাঁ আর এর ভ্যালুটা আমরা জানি, আর এর ভ্যালু আমরা পরবর্তীতে বসাবো। ব্যাসার্ধ হচ্ছে কত আর, তাহলে মোট ফ্লাক্স এটা ইকুয়াল টু কত, কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন নট। মোট ফ্লাক্স কিভাবে বের করতে হয়, ই ডট দিয়ে, এটা দিয়ে, ঠিক আছে, ই ডট দিয়ে এখানে কত কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন নট। আগের ব্যাখ্যা আশা করি মনে আছে, তাহলে এখানে কি আসবে, ই ইনটু 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন নট। তো কিউ ইনসাইড এর ভ্যালু আমরা সরাসরি জানি, তাই কিউ ইনসাইড রেখে দিলাম। তাহলে ই এটা ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট ইনটু, আচ্ছা এখানে 1 লিখি আর এখানে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার লিখি। তো আমরা আগেই জানতাম যে আমাদের কি যদি ব্যাসার্ধের বাইরে থাকে তাহলে সেটা বিন্দু চার্জের মতন আচরণ করবে, তো বিন্দু চার্জের মতন আচরণ করতেছে। তো এটার ভ্যালু আমরা অলরেডি জানি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। চার্জের ভ্যালু কত, 10 মাইক্রোকুলম, দ্যাট ইজ 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত মাইক্রো, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6। আর কত 3.5, তাহলে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটার উপর কত স্কয়ার, হ্যাঁ মিটারে নিয়ে তারপর স্কয়ার করলাম। তো এটাই আমাদের কি আসবে, 3.5 সেন্টিমিটার দূরে প্রাবল্য। একক কি, একক হচ্ছে নিউটন পার কুলম বা নিউটন পার কুলম, যেভাবে লিখে একভাবে লিখলেই হলো। তাহলে প্রথমটা গেল। এরপরে দ্বিতীয়টা যদি আমরা হিসাব করতে চাই, দ্বিতীয়টা আমাদের কি, এই হচ্ছে আমাদের চার্জ গোলক, সেই গোলকের পৃষ্ঠে কি চার্জ ছড়ানো আছে, আর সেই গোলকের ভিতরে এটা তো 3 সেন্টিমিটার, আমাদেরকে বলছে 2.5 এ কত, 2.5 মানে কি এখানে কত, তাহলে এখানে একটা গাউসের তল কল্পনা করবো। তারপরে ই ডট দিয়ে এরকম লিখবো, ই ডট দিয়ে এটা যেগুলি কত আসবে, কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন নট, কিউ ইনসাইড 0, তার মানে এই পুরোটা 0। তারপর এখান থেকে আমরা কি লিখতে পারবো, ই ইনটু 4 পাই আর স্কয়ার, এটা যেগুলো কি 0। তো সেখান থেকে আমাদের ই ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। তাহলে আমাদের রেজাল্টটা কত, ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 2.5 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত আসবে, 2.5 সেন্টিমিটার দূরে প্রাবল্য ইজ ইকুয়াল টু 0 আসবে। তো আশা করি বুঝতে পারতেছো যে গাউসের সূত্রটা খুবই ইজি। আমরা এখান থেকে সরাসরি কি ই আর এ লিখে ফেলছি। সবসময় আমরা দেখবো এরকমই করবো, এই গাউসের এই ফর্মুলার পরে ই আর এ লিখে ফেলবো, কারণ আমরা যতগুলো তল আমরা দেখবো আমাদের পরীক্ষার ভিতরে, প্রত্যেকটা তলের ভিতরে আমরা দেখবো যে এরকম সিমেট্রিক গুলো থাকে, যেখানে আমরা এদের এই জিনিসটা লেখা যায় সবসময়, ই ডট দিয়ে এটা ইজ ইকুয়াল টু সরাসরি ই ডট এ এরকম লিখে ফেলা যায়, মানে ই আর এ সরাসরি লিখে যায়। ডট প্রোডাক্ট সবসময় ইউজুয়ালি 0 হয়, হ্যাঁ 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হওয়ার কারণে cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1 চলে আসে। তো এই জিনিসটা ব্যবহার করার কারণে আমরা গাউসের সূত্রগুলো পরীক্ষার ভিতরে, কারণ প্রত্যেকটা অঙ্কের ভিতরেই সহজে সহজে ব্যবহার করতে পারবো। তাহলে এটা গেল আমাদের প্রথম অঙ্কটা। এরপরে আমরা গাউসের সূত্র দিয়ে আরো কয়েকটা অঙ্ক দেখি। আচ্ছা, তো নেক্সট ম্যাথটায় দুইটা সমকেন্দ্রের ফাঁকা গোলক আছে, সেই গোলকের ব্যাসার্ধ থেকে 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। তো আমরা যদি গোলকগুলোকে আঁকি, তাহলে প্রথমে একটা সমকেন্দ্রিক গোলক, এটার কেন্দ্র এখানে, দ্বিতীয় গোলকটার কেন্দ্র সেম, তো সেই কারণে এদেরকে আমরা কি বলতেছি, সমকেন্দ্রিক। আর সেটার ব্যাসার্ধ হচ্ছে 5। তার মানে আমাদের এখান থেকে এটুকু হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, আর এখান থেকে এতটুকু, সেটুকু থেকে হতো আমাদের 5 সেন্টিমিটার। এখন এদের যে মধ্যবর্তী স্থান, অর্থাৎ এদের এই যে মধ্যবর্তী স্থান, এখানে আমাদের কি করছে, যে অপরিবাহী পদার্থ দিছে কিছু, অপরিবাহী পদার্থ দিয়ে সেখানে 60 কুলম চার্জ কি করছে, সমভাবে সুষমভাবে ছড়াই দিছে, ঠিক আছে। তাহলে এটার ভিতরে মোট চার্জ আছে কত, 60 কুলম চার্জ আছে। এখন কোয়েশ্চেনে জানতে চাইছে যে এদের কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে 4.3 সেন্টিমিটার দূরত্বে, মানে 4 থেকে বড় 5 থেকে কম, মানে মাঝখানে কোথাও আমাদের তড়িৎ প্রাবল্য কত। তো এটার জন্য একদম আমাদের পুরো পিওর গাউসের সূত্রের ম্যাথ। তো এটার জন্য আমাদের গাউসের সূত্রটা ইউজ করতে হবে। গাউসের সূত্র আমাদেরকে কি বলে, যে বিন্দুতে প্রাবল্য বের করতে চাও সেই বিন্দুতে একটা কি আঁকো, একটা গাউসিয়ান তল আঁকো, সারফেস আঁকো। তো গোলকের জন্য আমাদের গাউসিয়ান সারফেসটা কি হবে, একটা গোলক হবে। তারপর ই ডট দিয়ে, আশা করি বাকি অ্যানালাইসিস গুলো তোমরা পারবা। ই ডট দিয়ে ডিভাইড বাই এপসিলন নট, মানে এখান থেকে আমি এখন সরাসরি এটা লিখে ফেলতেছি, ই ইনটু 4 পাই আর স্কয়ার। সাপোজ আমি যেখানে বের করতেছি সেটা আর এর জন্য বের করতেছি, তো আর স্কয়ার লিখলাম এখানে, 4 পাই আর স্কয়ার। আর এখানে কিউ ইনসাইড বসাতে হবে। আচ্ছা, কিউ ইনসাইড মানে কি, এই যে আমি যেই এরিয়াটা ধরলাম সেটার ভিতরে কতটুকু চার্জ আছে, তাহলে সেটার ভিতরে চার্জ আছে কতটুকু, আসলে এই এতটুকু না, এতটুকু এরিয়ার ভিতরে আমাদের যতটুকু চার্জ আছে সেটা হচ্ছে আমাদের কিউ ইনসাইড। তাহলে এতটুকুর জন্য আমাদের কি করতে হবে, ওই যে সুষমভাবে ছড়ানো আছে, তার মানে চার্জের একটা ঘনত্ব আছে রো, সেই রো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট আয়তনের সাথে রো গুণ করে দিলে আমরা কিউ ইনসাইড পেয়ে যাবো। কারণ একক আয়তনের সাথে কত রো পরিমাণ, এতটুকু আয়তনে কত আছে সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে এতটুকু আয়তন আমরা কিভাবে বের করবো, দেখো এই যে বড় আয়তনটা আমরা বের করবো, তার থেকে ছোট আয়তনটাকে বিয়োগ দিব। তাহলে বড় আয়তনটা কি, বড় আয়তনটা 4/3 পাই আর কিউব। মনে রাখবা আর কে আমরা কি সেন্টিমিটার বসাইতেছি এখানে, পরবর্তীতে আমরা এটাকে মিটারে নিয়ে নিবো, সমস্যা নেই। তাহলে 4 পাই এখানে কি আছে আর কিউব,
মাইনাস তার থেকে বিয়োগ করতে হবে কত, এই ছোটটা, তাহলে ছোটটা কত 4/3 পাই, এখানে আর এর বদল আমরা কি বসাবো, ছোটটার ব্যাসার্ধ কত, ছোটটার ব্যাসার্ধ কিন্তু 4 সেন্টিমিটার, তাহলে এখানে কি বসবে 4 এর কিউব, তাহলে এতটুকু হচ্ছে কি আমাদের আয়তন, তার সাথে যদি আমরা রো কে গুণ করতে পারি তাহলে সেটা কি আসবে আমাদের কিউ ইনসাইড, তাহলে কিউ ইনসাইডকে এখানে আমরা বসাই, সেটা কি এসে রো ইন্টু 4/3 পাই, এটা কি কমন আসবে, 4/3 পাই কমন নিলাম, আর এখানে থাকলো কত আর কিউব মাইনাস 4 কিউব। ওকে, তাহলে এটা আসলে আমাদের কিউ ইনসাইড, আর নিচে থাকলো কি এপসাইলন নট। আচ্ছা, এই যে রোটার ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো এখান থেকে। রো মানে কি ছিল, রো মানে ছিল কতটুকু কতটুকু চার্জ ডিভাইডেড বাই কতটুকু আয়তন জুড়ে আছে ভি। তো পুরাটার আয়তন আমরা জানি, পুরাটার ভিতরে কতটুকু চার্জ আছে সেটাও আমরা জানি, তো সেখান থেকে আমরা রোটা বের করতে পারবো। তাহলে রো হিসেবে আমরা লিখতে পারবো কি, পুরাটার ভিতরে আয়তন কত, চার্জ কতটুকু আছে 60 কুলম, তো সেটাকে আমরা কিউ লিখতেছি, ঠিক আছে। মোট চার্জ আছে কত, কিউ পরিমাণ, কতটুকু আয়তন, এই যে পুরা এই এতটুকু আয়তন, সেটার জন্য আমাদের কি বড়টার আয়তন থেকে ছোটটার আয়তন বাদ দিলে আমরা এতটুকু আয়তন পেয়ে যাবো। তাহলে সেটা আসবে কত, আশা করি বুঝতে পারবা, 4/3 পাই 5 কিউব মাইনাস 4 কিউব, ঠিক আছে। তাহলে এটা আসলে কি আমাদের রো এর ভ্যালু। তাহলে রো এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে আমাদের এখানে ই এর ভ্যালু আমরা সহজে পাই যেতেছি এখান থেকে, ইজ ইকুয়াল টু কি আছে 1/4 পাই আর স্কোয়ার এখানে আসলো, ইন্টু এই যে রোটা কত আসলো, রোটা আসলো এরকম ইউ ডিভাইডেড বাই 4/3 পাই, তারপরে এখানে 5 কিউব মাইনাস 4 কিউব ইন্টু, আর এখানে থাকলো আমাদের 4/3 পাই আর কিউব মাইনাস 4 কিউব, আর নিচে থাকলো একটা এপসাইলন নট। তাহলে এটা বাদ পড়ে যায়, তাহলে এটাকে আমরা একটু সিম্পল ফর্মে লিখি, এটাকে সিম্পল ফর্মে লিখলে এখানে থাকে কত 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, আর তারপর এখানে আরেকটা জিনিস থাকে 5 কিউব মাইনাস 4 কিউব, আর এখানে থাকতেছে কিউ ইন্টু আর কিউব মাইনাস 4 কিউব। তো আর এর ভ্যালু এখানে আমরা সেন্টিমিটারে বসালেই হয়ে যাবে, তবে এটাতে যখন বসাবো তখন একটা কি মিটারে বসাবো, কারণ দেখো এই সেন্টিমিটার এখানে যখন কিউব কিউব বসাবো এরা কিন্তু কাটাকাটি পড়ে যাবে, শুধুমাত্র এইটার এককের উপর বাকি জিনিসটা ডিপেন্ড করবে। তো এইটার এককটা আমাদের মিটারে বসালেই হবে, বাকি এগুলো আমরা সেন্টিমিটারে বসাইতে পারি। তোমাদের রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে কিউ এর ভ্যালু কত 60, এখানে আসবে 4.3 হোল কিউব মাইনাস এখানে আসবে 4 কিউ, এখানে আসবে 4 পাই এপসাইলন নট, এটার ভ্যালু আমরা বের করতে পারবো, কিন্তু এখানে থাকবে আর স্কোয়ার, এটা বসানোর সময় আমরা কি সেন্টিমিটারে বসাবো, মিটারে বসাবো 4.3 হোল স্কোয়ার, আর এখানে আসবে 5 কিউ মাইনাস 4 কিউ। তো এটাই আমাদের কি সেন্টার থেকে ওই দূরত্বে ই এর ভ্যালু কত। তাহলে এটা বুঝতে পারতে হবে গাউসের সূত্রের মতো একদম অঙ্ক, গাউসের সূত্র জাস্ট ইউজ করতে হইতো কি, এখানে কতটুকু চার্জ আছে সেটা বের করতে হবে। তো চার্জের জন্য আমরা কি রোটা আমাদের অলরেডি দেওয়া থাকবে, রো কিভাবে দেওয়া আছে এখানে কতটুকু চার্জ, মানে ঘনত্ব না দিয়ে আমরা যদি বলে দিই যে একটা বক্স আছে, সেই বক্সের ভর হচ্ছে 2 কেজি আর সেটার আয়তন হচ্ছে 2 মিটার কিউব, তাহলে এটা বলে দেওয়া আর ঘনত্ব বলে দেওয়া কিন্তু একই কথা। তো এখানেও আমাদের সেরকমই বলে দিচ্ছে যে 60 কুলম্বের চার্জ কতটুকু আয়তন জুড়ে আছে সেটার জন্য আমাদের ব্যাসার্ধগুলো দিয়ে দিচ্ছে। তো সেখান থেকে আমরা রোটা বের করে নিচ্ছি, সেই রো এর সাথে আমরা কি এই যতটুকু আয়তন দূরে আমাদের চার্জ দরকার ছিল ততটুকু আয়তনের সাথে গুণ দিয়েছি, গুণ দেওয়ার কারণে এখানে কি কিউ ইনসাইডটা বেরিয়ে গেছে। তারপর এটা সিম্পল ক্যালকুলেশন, এটা এত কমপ্লিকেটেড দেখার কিছু না, এটা এক একজন একভাবে করবে, তবে ক্যালকুলেশনের রেজাল্ট আলটিমেটলি সেমই আসবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে সরাসরি সেন্টিমিটার মিটার কিউবটা ব্যবহার করতে পারো, সেটার জন্য আর একটু সুবিধা হবে, ঠিক আছে। তো এইভাবে আসলেই হবে অঙ্কটা। তো 7 নম্বর অঙ্কটা আমরা এখানে রাখলাম, 7 পরে আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। আচ্ছা, তো নেক্সট অঙ্কটায় একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের গতিশক্তি কত সেটা জানতে চাইছে। দেখো আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, শুধু বলা আছে কি যে পরিবাহীটা চার্জ ঘনত্ব ল্যাম্বডা ইজ ইকুয়াল টু 10⁻⁻⁶ সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা অঙ্কটা সহজ যদি আমরা গাউসের সূত্র জানি, গাউসের সূত্র না জানলে কিন্তু অঙ্কটা কঠিন মনে হবে, কারণ সেটা আপনার পারা যাবে না। আচ্ছা, যাই হোক, তো এটার ভিতরে কি আমাদের এভাবে চার্জ চালানো আছে অসীম দৈর্ঘ্যের পরিবাহী, আমরা প্লাস চার্জ ধরে নিলাম যেহেতু চার্জের প্রকৃতি সম্পর্কে কিছু বলা নেই, ঠিক আছে, প্লাস চার্জ ধরলাম। তো এখন আমাদেরকে বলতে এটা থেকে যে কোনো পরিবাহীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান, এখন কত কেন্দ্র করে ঘুরছে সেটা কিন্তু আর বলে নেই, ঘুরছে জাস্ট কেন্দ্র করে ঘূর্ণায়মান। তো আমরা দেখি যে কোনো একটা কেন্দ্র ধরে নেই, যে সাপোজ আর ডিস্টেন্স দূরত্বে, এত ডিস্টেন্স দূরত্বে এরকম কেন্দ্র করে ঘুরতেছে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি দরকার, ওই যে ঘোরার জন্য তার কি লাগবে, ঘোরার জন্য তার অবশ্যই কেন্দ্রমুখী বল লাগবে। তাহলে কেন্দ্রমুখী বলের ভ্যালু কত, mv²/r, এটা কোন থেকে আসবে, এই যে এফসিপি সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এটা যেহেতু আমাদের বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে, সুতরাং তার অবশ্যই কি লাগবে, একটা কেন্দ্রমুখী বল লাগবে, সেটা কত mv²/r। এখন এই কেন্দ্রমুখী বলটা সাপ্লাই কে দিবে, সাপ্লাই দিবে আমাদের এখানে তড়িৎ চুম্বকীয় বল, সেটা কারণ আমরা জানি এখানে যদি একটা ইলেকট্রন রাখি, এই যে প্লাস চার্জ ইলেকট্রনকে কি করবে, দিক বরাবর আকর্ষণ করবে। তো এই যে আকর্ষণ বল এটাই কিন্তু আমাদের এখন কি করবে, কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে। তো এই যে আকর্ষণ বল, তড়িৎ চুম্বকীয় বল, সেটাই যেগুলো আমরা কি জানি কিউ ইন্টু ই, এফসিপি যেগুলো আসবে কিউ ইন্টু ই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো mv²/r ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই।
কারণ আমরা জানি ওই যে কুলম্বের ফোর্স সেটা যেগুলো কি ছিল কিউ ইন্টু ই, তড়িৎ ক্ষেত্র কত তার সাথে কতটুকু চার্জ সেটা গুণ করে দিলেই হয়। তাহলে সেটাই আমরা করলাম। তাহলে এখন আমাদের জানা বাকি কি এখান থেকে, শুধুমাত্র ইটা জানা বাকি। তাহলে ই এখানে কেমনে বের করবো, আশা করি এগুলো বের করে আসছি আমরা। তো এখান থেকে সে তারটা থেকে যদি আর ডিস্টেন্স দূরত্ব আমাদের তড়িৎ ক্ষেত্র বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, এরকম একটা গাউসীয় সারফেস নিতে হয়। এই যে গাউসীয় তল নিলাম, সেটা কি আসে, একটা সিলিন্ডার আসে, এটার জন্য 0 আসে, এটার জন্য 0 আসে, শুধুমাত্র বক্রতলের জন্য আসে। তো বক্রতলের জন্য যদি আমরা বের করি, তাহলে ই দিয়ে ইজ ইকুয়াল টু কি আসে, কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তো একক এটা দৈর্ঘ্য আমরা কত ধরে নেই, এল ধরে নেই। একক দৈর্ঘ্য আছে কত, ল্যামডা পরিমাণ, তাহলে এল দৈর্ঘ্য আছে কত, ল্যামডা ইন্টু এল পরিমাণ। তাহলে ল্যামডা এল, এখানে থাকে কি এপসাইলন নট, আর এটা কি আসে, ই ইন্টু বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত আসে, 2 পাই আর ইন্টু এল। তো আরটাই তো আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম, এতটুকু দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে 2 পাই আর ইন্টু এল বসাইলাম, আর এখানে থাকলো কি ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে ই ইকুয়াল টু কি আসে, 1/2 পাই এপসাইলন নট ইন্টু ল্যামডা ওভার আর। তাহলে এটা আশা করি আমাদের মনে আছে যে আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য যখন তড়িৎ ক্ষেত্র বের করছিলাম তখন এরকমই আসছিল। তো এখানে বুঝতে পারতেছো যে এই জিনিসটা আমরা সরাসরি কি বসেছি, ই ইন্টু এ বসাইছি সরাসরি। তো এইভাবে আমরা তড়িৎ ক্ষেত্রগুলো সবসময় বের করি। তো দেখা যাক, এটা 1/2 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর আসলো। এখানে যদি আমরা বসাই তাহলে এখানে কি আসে, এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু কিউ। কিউ এর বদলে কি বসবে এখানে, যে ঘুরতে থাকে তার চার্জ, অর্থাৎ যাকে আমরা তড়িৎ ক্ষেত্র আনছিলাম তার চার্জ। তাহলে এখানে কি আসবে, ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ বসলো, আর এখানে কি আসলো, 1/2 পাই এপসাইলন নট ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এখান থেকে দেখো আর আরটা বাদ পড়ে যায়, অর্থাৎ এইটা ইলেকট্রনটা এখানে আছে বা কত দূরে থাকুক না কেন তার উপর কিন্তু এখন আমাদেরকে তার গতিশক্তিটা ডিপেন্ড করবে না। তার গতিশক্তির রাশিমালার ভিতরে কোনো কি থাকবে না, আর থাকবে না। অর্থাৎ এই তার থেকে সে যদি এখানে থেকে ঘুরে, তাহলে যে গতিশক্তি এখানে থেকে ঘুরলেও একই পরিমাণ গতিশক্তি সে পাবে। ওকে, তাহলে এটা গেল। এখন এখানে কি আসলো আমাদের, হাফ শুধুমাত্র এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ই ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট। তো ই কে এর ফর্মুলাটা আমরা আশা করি জানি। কে এর ফর্মুলা কি ছিল, ই কে ছিল আমাদের একটু পর্যন্ত আমরা শেষ করলাম। ই কে ইকুয়াল টু ছিল কি হাফ এম ভি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, এম ভি স্কোয়ারের ভ্যালু আমরা অলরেডি জানি। তাহলে এখানে এম ভি স্কোয়ারের ভ্যালুটা বসে দিলেই কাজ শেষ। তাহলে ল্যামডা ইন্টু ই 2 পাই এপসাইলন নট। তো এখানে দেখো সবকিছু আমাদের জানা আছে। এখানে কত 4 পাই ইন্টু এপসাইলন নট, 1/, এটাকে আলাদা করলাম, আর এখানে আছে কি ল্যামডা ইন্টু ই। তাহলে 1/4 পাই এপসাইলন নট মানে কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ল্যামডা মানে কত, 10 টু দি পাওয়ার -6, আর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ঠিক আছে। তাহলে এখান থেকে হিসাব করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে, এটাই আমাদের অ্যান্সার। আর ই কে একক কি আসবে, অবশ্যই শক্তির একক জুল, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের 8 নাম্বার। আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা একটু কঠিন, এটা চাইলে স্কিপ করতে পারি আমরা, এটা আসার চান্স তেমন একটা নাই। আচ্ছা, তো এটাতে বলছে আমাদের এরকম একটা কি আছে, সিলিন্ডার আছে। সেই সিলিন্ডার দেখতেই পারতেছে এখানে চিত্রের ভিতরে দেখা দিচ্ছে যে আমাদের চার্জটা কি পুরো আয়তন জুড়ে ছড়ানো আছে। এখন কি করছে, এই সিলিন্ডারটা ঠিক মিডল থেকে R/2 ব্যাসার্ধের একটা গোলককে ছুটাই নিছে, অর্থাৎ ওখানে এখন আর কিছু না, ওখানে একটা ফাঁকা স্থান আছে। এখন তো এরপরে জিজ্ঞেস করছে যে এখান থেকে একদম যদি সেন্টার বরাবর এটা হওয়া কিন্তু মাস্ট, সেন্টার বরাবর না হলে একটু সমস্যা হবে। তো সেন্টার বরাবর এখানে যদি যাই, তাহলে এখান থেকে 2r ডিস্টেন্স দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে আমাদের এটা জানতে চাইছি। তো এটার জন্য আমরা করবো এইভাবে যে ই নেট এটা ইকুয়াল টু আসবে। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিব যে পুরো সিলিন্ডারটা কি আছে, নেট আছে। নেট যদি থাকতো তাহলে সিলিন্ডারের জন্য এখানে কি আসতো, একটা তড়িৎ ক্ষেত্র আসতো, ঠিক আছে। সিলিন্ডারের জন্য একটা তড়িৎ ক্ষেত্র আসতো, সেটা কোন দিক বরাবর আসতো, এদিক বরাবর আসতো। এখন এখানে কি করছি আমরা, কিছু একটা জায়গা ফাঁকা করে দিছি। তো ওইটার জন্য আর তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না, আমরা কি করবো, জাস্ট ওই তড়িৎ ক্ষেত্রটাকে বিয়োগ করে দিব, ঠিক আছে। সার্কেলের জন্য যে তড়িৎ ক্ষেত্র হইতো, সার্কেল না, এটাকে আসলে স্পিয়ার বলা উচিত। স্পিয়ারের জন্য যে তড়িৎ ক্ষেত্র হইতো সেটাকে আমরা কি করবো, বিয়োগ করে দিব। অর্থাৎ এখানে যে তড়িৎ ক্ষেত্রের একটা দুইটা ভ্যালু পেতাম আমরা, এরকম একটা যোগ, এখানে আরেকটা জিনিস থাকতো, ঠিক আছে। দুইটাকে আমরা যোগ করতাম, যোগ করে আমরা একটা রেজাল্ট পাইতাম। সেই রেজাল্টটা হচ্ছে কি, এই নেট। তো সেই নেটটা হয়েছে এখানে, সেই নেটটা থেকে সেই নেটটা কোন দুইটা যোগফলের কারণে আসতো, এই দুইটা যোগফলের কারণে আসতো। এখন হয়েছে কি, আমরা সেখান থেকে এই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এই পার্টটা আছে না, এই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এইভাবে দেখাই আরেকবার, যে এই যে এটা এটা হচ্ছে আমাদের ই নেট। ই নেটটা কার জন্য, এটা হচ্ছে সিলিন্ডার ছাড়া, ওই গোলকটা ছাড়া ফাঁকা হওয়ার পর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেটা ই নেটটা। আর এখানে আছে কি আমাদের ফুল সিলিন্ডার, ঠিক আছে। এটার জন্য ফুল সিলিন্ডারের জন্য সেটা। আর এখানে এটা হচ্ছে আমাদের জাস্ট ওই স্পিয়ারটার জন্য থাকে এতটুকু। তাহলে এখন স্পিয়ারটা যদি না থাকতো, স্পিয়ারটা যদি থাকতো এখানে, তাহলে ফুল সিলিন্ডারের জন্য হয়তো কি এতটুকু, ঠিক আছে, এতটুকু হইতো। তো আর এখানে স্পিয়ারের জন্য হয়তো কি এতটুকু। এখন আমরা চাই কি ইনেট ফাঁকা হওয়ার পরে, তাহলে এই সিলিন্ডার থেকে আমরা এতটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে মানে এখানে ইলেকট্রিক ফিল্ড দুইটার কারণে আসতো, এরকম দুইটার কারণে আসতো, আমরা একটাকে বাদ দিয়ে দিতে যেতেছি। তো সেই কারণে আমরা কি করতেছি, স্পিয়ারটা বিয়োগ করছি। আশা করি বুঝে দিতেছি, এটা তেমন কঠিন কোনো কনসেপ্ট না।
ওকে, স্ফিয়ারের জন্য সিলিন্ডারের জন্য বের করবো, স্ফিয়ারের জন্য বের করবো, তারপর বিয়োগ করে দেবো। বুঝতে পারতেছো, যদি আমরা এখানে নিতাম ব্যাপারটা, তখন স্ফিয়ারের জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্রটা এদিক বরাবর আসতো, আর সিলিন্ডারের জন্য আসতো কিন্তু এদিক বরাবর। তো সেই কারণে আমাদের তখন একটা মিসব্যালেন্স হইতো, সেটা আমরা ক্যালকুলেট করতে পারতাম না। সরাসরি এরকম বিয়োগ করা যেত না। তো সেই কারণে আমাদের এই সেন্টার লাইন বরাবর হওয়াটা মাস্ট, কারণ এখানে সেন্টার লাইন বরাবর আসলে এখানে এটার কারণে স্ফিয়ারের জন্য তড়িৎ ক্ষেত্র কিন্তু এদিক বরাবরই হবে, সিলিন্ডারের জন্য এদিক বরাবর, তখন আমরা সরাসরি যোগ বিয়োগ করতে পারবো। তাহলে সিলিন্ডারের জন্য মাইনাস স্পিয়ারের জন্য, কারণ স্পিয়ারটা পরবর্তীতে আমরা বাদ দিয়ে দিচ্ছি। স্পিয়ার যদি না থাকতো তাহলে শুধু সিলিন্ডারের জন্য হতো, কিন্তু এখন সিলিন্ডার নাই, স্পিয়ারটা নাই, সে কারণে আমরা স্পিয়ারটার জন্য যে তড়িৎ ক্ষেত্র হইতো সেটাকে বিয়োগ করে দেবো। তাহলে এখন আমাদের কাজ কি, এই দুইটা জিনিস একটু বের করে। তাহলে প্রথমে আমরা সিলিন্ডারের জন্য বের করি ই সিলিন্ডার। তো এগুলা আশা করি আমরা করছি যে এরকম যদি একটা সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডার এখান থেকে কি এরকম অসীম সিলিন্ডার, সেটার এখান দিয়ে আমাদের এরকম আর ডিস্টেন্স দূরত্ব, এখান থেকে আর ডিস্টেন্স দূরত্বে, ঠিক আছে, এটা এখন কত 2r ডিস্টেন্স দূরত্বে আছে, তারপর আমরা আর ডিস্টেন্স দূরত্বে ধরলাম। আর ডিস্টেন্স দূরত্বে একটা এরকম গাউসীয় তল কল্পনা করতে হয়। তো গাউসীয় তল কল্পনা করার পর আমরা কি করতাম, ই ডট ডি এ, এটা যেগুলো কি আসতো কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে কিউ ইনসাইডের জন্য কি আমাদের রো ইনটু ওই অতটুকুর ঘনত্ব দ্বারা গুণ করতে হতো। তাহলে কিউ ইনসাইডের জন্য কি এই যে হচ্ছে রো, মানে একক আয়তনে কতটুকু চার্জ আছে, রো ইনটু এটার ঘনত্ব দিতে হবে 4/3 পাই, আর কোনটা এই যে স্মল আর কিউব। তাহলে স্মল আর কিউব দিলাম, আর এখানে আসবে কি এপসাইলন নট, আর এখানে আসবে কি কি ইনটু ডিএ ডিএ সবগুলো যোগ করলে আমরা কি পাবো, এটা পুরোটার এরিয়াটা পাবো। তো সেটা এরিয়াটা কি আসবে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আসলো রো ইন্টু 4/3 পাই আর কিউব, এখানে থাকলো এপসাইলন নট। তাহলে 4 পাই বাদ, এখানে ইজ ইকুয়াল টু কি আসবে, রো আর কিউব ডিভাইডেড বাই এপসাইলন নট আর স্কোয়ার। আচ্ছা, তো নেক্সট ম্যাথটায় আমাদের এরকম একটা সিলিন্ডার দেওয়া আছে, সেই সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর সেটার ঠিক সেন্টারে এরকম একটা গোলক দেখানো আছে। গোলক দেখানোর পরে পুরো ঘনত্বের ভিতর চার্জ ছড়ানো আছে, সেটা আমাদেরকে দেখাইছে। এখন বলছে সিলিন্ডারটার চার্জ ঘনত্ব কত, রো। রো যদি হয় তাহলে কেন্দ্র থেকে 2r দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে, যদি এই যে এখানে r/2 দূরত্ব ব্যাসার্ধের একটা গোলক আছে, সেই গোলকটাকে যদি সরাই নেওয়া হয়। অর্থাৎ এখন আমরা এই জিনিসটাকে ভাবে দেখতে পারি যে মনে করো এরকম একটা সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার ছিল, তো সেই সিলিন্ডারের কারণে আর ডিস্টেন্স দূরত্বে এরকম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হতো, তড়িৎ ক্ষেত্র এরকম একটা তৈরি হতো। এখন কি করছে, সেখান থেকে এরকম একটা সিলিন্ডারকে এরকম একটা গোলককে সরায় তুলে নিছে, ফাঁকা করে ফেলছে। তো ফাঁকা করে ফেলার কারণে এই যে এখানে যে গোলকটা ছিল, সেই গোলকের কারণে যে এইটুকু তড়িৎ ক্ষেত্র তৈরি হতো, সেটা কিন্তু এখানে আর তৈরি হতে পারবে না। তাহলে এখন আমাদের যে নেট তড়িৎ ক্ষেত্রটা থাকবে, সেই নেট তড়িৎ ক্ষেত্রটা হবে আমাদের সিলিন্ডারের জন্য যতটুকু হইতো ততটুকু থেকে কতটুকু বাদ যাবে, আমাদের স্ফিয়ারের জন্য এই যে গোলকটা আমরা সরাইলাম, সেই গোলকের জন্য যতটুকু তড়িৎ ক্ষেত্র হইতো ততটুকু কিন্তু বাদ পড়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সিলিন্ডারের জন্য তড়িৎ ক্ষেত্র বের করা, তো আর গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র বের করা, সে দুটাকে বিয়োগ করে ফেলা। আরেকটা জিনিস যে এটা একদম পারফেক্টলি এই যে লাইন জয়েনিং, যে এটা ঠিক সেন্টার বরাবর যে লাইনটা গেছে, ব্যাসার্ধ বরাবর সেন্টার দিয়ে যে লাইনটা গেছে, যেটা এটার সমান্তরাল, সেই লাইন বরাবর 2r দূরত্ব নিছে। কারণ এটার থেকে যদি এখানের দূরত্ব নিত, তখন আমরা সিলিন্ডারের জন্য যে তড়িৎ ক্ষেত্র বের করতাম, সেটার দিক কিন্তু এদিক বরাবর আসতো। আর গোলকের জন্য যে তড়িৎ ক্ষেত্র বের করতাম সেটা এদিক বরাবর আসতো, কিন্তু সিলিন্ডারের জন্য যেটা বের করতাম সেটা কিন্তু এদিক বরাবর আসতো। তো তখন আমরা তাদেরকে এরকম সরাসরি সিম্পলি যোগ বা বিয়োগ করতে পারতাম না। তো সে কারণে এই পয়েন্টে হওয়াটা কি জরুরি, এদের সমান্তরাল যে সরলরেখা সেই পয়েন্ট বরাবর। তো সিলিন্ডারের জন্য আগে বের করি আমরা, গাউসের সূত্র দিয়ে আসবে। গাউসের সূত্রের এই কেসগুলো আমরা সবই আগে দেখে বসছি। তো গাউসের ফর্মুলা দিয়ে যদি বের করি, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা থেকে এখান থেকে আর ডিস্টেন্স দূরত্বে, 2r ডিস্টেন্স দূরত্বে, বা আর ধরে নিই আমরা, ছোট আর, আচ্ছা আমরা 2r ধরি, 2r ডিস্টেন্স দূরত্বে এখানে কি করতে হবে, একটা গাউসীয় তল নিতে হবে। ঠিক আছে, সরাসরি বের হয়ে যাবে আর কি, আমরা ফর্মুলা বের করতেছি না, গাউসীয় তল বের হয়ে যাবে। তো সেটা এটার জন্য 0 আসবে, এটার জন্য 0 আসবে, শুধুমাত্র বক্রতলের জন্য আমাদের প্লাস তৈরি হবে। তাহলে আমরা এখানে লিখবো কি ই ডট ডিএ, এটা যেগুলো কি আসবে কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। হ্যাঁ, আর এখানে ই আর ডিএ তো বের হয়ে আসবে, ডিএ ডিএ সবগুলো যোগ করলে আমরা কি আসবে, এই যে ছোট যে ক্ষেত্রফলটা আমরা নিলাম সেটা দৈর্ঘ্য সাপোজ এল ধরে নিলাম, ঠিক আছে, ছোট ছোট যে ক্ষেত্রফলটা আমরা নিলাম সেই ক্ষেত্রফলের কি বলে, এই ক্ষেত্রফলটা বসাইতে হবে, কি বক্রতলের ক্ষেত্রফলটা বসাইতে হবে। তো বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই ইন্টু আর, আর কত এখানে আর হচ্ছে আমাদের 2r এর সমান, ইন্টু তার দৈর্ঘ্য কত নিচ্ছি আমরা এল নিচ্ছি। আর তারপরে এখানে কিউ ইনসাইডে কি বসাইতে হবে, দেখো এই যে আমরা যেই গাউসীয় তলটা নিলাম, সেই গাউসীয় তলের ভিতরে এই যে সিলিন্ডার আছে, ভিতরে যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারে কিন্তু আমাদের চার্জ আছে। তাহলে ওই সিলিন্ডারের আয়তন যত, তার সাথে এই রো গুণ করতে হবে, কারণ একক আয়তনে থাকে কত, 1 মিটার কিউবে থাকে কত, রো পরিমাণ। তো এটার আয়তন যদি ভি হয়, তাহলে সেই ভি আয়তনে থাকবে কত, রো ভি পরিমাণ চার্জ। তাহলে কিউ ইনসাইড ইকুয়াল টু কি আসবে আমাদের, রো ইন্টু ভি। ভি মানে কি ওই জিনিসটার আয়তন, তো ওইটাকে একটা সিলিন্ডার, সিলিন্ডার হলে সিলিন্ডার আয়তন কি আছে, পাই আর স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য আমরা কত ধরছি, এল ধরছি। তাহলে কি ইনসাইডের ভ্যালু আসছে কত, রো ইন্টু
পাই আর স্কোয়ার এল, আর নিচে থাকলো কি এপসাইলন নট। ওকে, তাহলে এখানে ই ইন্টু এখানে কত থাকে 4 পাই আর এল, আর এখানে থাকতেছে রো ইন্টু পাই আর স্কোয়ার এল, আর এখানে থাকে এপসাইলন নট। তাহলে আর আর এল এল কাটা, আর এর সাথে একটা আর কাটা, পাইয়ের সাথে পাই কাটা। এখানে ই ইজ ইকুয়াল টু থাকতেছে কত, ই ইজ ইকুয়াল টু থাকতেছে কিন্তু রো আর ডিভাইডেড বাই 4 এপসাইলন নট। ঠিক আছে, কত থাকে রো আর ডিভাইডেড বাই 4 এপসাইলন নট। তাহলে এটা থাকে কি আমাদের সিলিন্ডারের জন্য ই এর ভ্যালু। এখন এই যে গোলকটা আছে সেই গোলকটার জন্য ই এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তাহলে গোলকটার দেখো সেন্টার থেকে ডিসটেন্স কিন্তু এখনো 2 আর। ঠিক আছে, তো গোলকের জন্য আশা করি আর তেমন কঠিন হবে না। আমি দেখি এখানে এখানে করে ফেলি স্ফিয়ার, কারণ গোলকেরটা খুবই ছোট আসবে। আচ্ছা, তো ই ফর স্ফিয়ার এটা আমরা জানি যে গোলকের বাইরে যদি থাকে তাহলে সেটা কত আসে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, আর মানে কত এখানে 2 আর, কিন্তু 2 আর ডিসটেন্স দূরত্ব আছে, তাহলে 2 আর স্কয়ার। তো এখানে কিউটা কি, কিউটা হচ্ছে গোলকের ভিতর কতটুকু চার্জ আছে। তো গোলকের ঘনত্বের মাধ্যমে সেটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট গোলকের আয়তন ইনটু গোলকের ঘনত্ব। তাহলে গোলকের আয়তন কত, গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব। আর এতটুকু আয়তনের ভিতর 1 মিটার কিউব আয়তন থাকে, 1 মিটার কিউব আয়তন থাকে কত রো পরিমাণ চার্জ। সুতরাং এতটুকু আয়তন থাকবে কত, এটার সাথে জাস্ট রো গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 4/3 পাই আর কিউব রো, আর নিচে থাকলে কত 4 পাই এপসাইলন নট ইনটু এখানে কত 4 আর স্কয়ার। আশা করি বোঝা যাইতেছে, এটা খুব বেশি কঠিন ছিল না। তো এখান থেকে ইটা যদি আমরা বলি ই এর ভ্যালু কি আসে, আমরা কাটাকাটি গুলো যদি করে ফেলি 4 পাই, এই 4 পাই বাদ আর স্কয়ারের সাথে এখানে একটা আর কিউবের একটা আর থাকবে শুধুমাত্র, আর পাই তো বাদ পড়ে গেছে। এখানে থাকে কি তাহলে রো আর 4 4 16 16 এপসাইলন নট। ঠিক আছে, তাহলে রো আর ডিভাইডেড বাই 16 এপসাইলন নট এটা থাকতেছে। তো এখন যদি আমরা এখানে এই ফর্মুলাতে এই জিনিসটা বসে দিই তাহলে আমাদের সিলিন্ডারের জন্য কত ছিল, সিলিন্ডারের জন্য ছিল এখানে রো আর ডিভাইডেড বাই 4 এপসাইলন নট, আর এখানে স্পিয়ারের জন্য হচ্ছে রো আর ডিভাইডেড বাই 16 এপসাইলন নট। তো 16 যদি মিলাইতে হয় তাহলে এখানে 4 দ্বারা গুণ করতে হবে, এখানে 4 দ্বারা গুণ করলে এখানে 16 আসবে। তাহলে 16 কমন নিলে 16 এপসাইলন নট, আর রো আর কমন নিলে এখানে 4 - 3, তার মানে এখানে একটা কি আসবে 3 আসবে। তাহলে এটা আসবে কি আমাদের आंसर যে 3 রো আর ডিভাইডেড বাই 16 এপসাইলন নট। তাহলে প্রসেসটা এরকম, এখানে কোথাও হয়তো আমার ইয়ানি হইতে পারে, ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, তো এটা একটু দেখবা তোমরা। ঠিক আছে, এটা একটু চেক করে দেখিও, সম্ভবত এখানে ক্যালকুলেশন মিস্টেক আছে, কারণ অ্যান্সার যেটা আমার মনে আছে সেটার সাথে মিলতেছে না এটা। তো যাই হোক, অ্যান্সারটা তোমরা একটু চেক করে দেখিও, কিন্তু প্রসেসটা এরকমই, সিলিন্ডারের জন্য বের করতে হবে, স্ফিয়ারের জন্য বের করতে হবে, একটা থেকে একটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, সেটা একটু করে দেখিও। আচ্ছা, তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, তো নেক্সট অঙ্কটায় আমাদের এখানে দুইটা গোলক দেওয়া আছে। ঠিক আছে, এই একটা এ ব্যাসার্ধের গোলক আর একটা বি ব্যাসার্ধের গোলক। তো এই গোলক যে দুইটা দেখছে, এই গোলকদের মাঝখানে একটা কি আমরা এরকম একটা এরিয়া পাইতেছি। তো সেই এরিয়াটাতে আমাদের অপরিবাহী পদার্থ রাখা আছে। ওকে, অপরিবাহী পদার্থ রাখা আছে। সেই অপরিবাহী পদার্থের কারণে যে চার্জের ঘনত্বটা আছে সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু এ বাই আর। অর্থাৎ এখানে আমাদের চার্জ ঘনত্বটা কি না, সমান সুষম না। এতক্ষণ পর্যন্ত আমরা কি সুষম চার্জ ঘনত্বই পড়ছি সব, এখানে এই অঙ্কটা একটু সুষম চার্জ ঘনত্ব ছাড়া অসম চার্জ ঘনত্বের। তো এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, মনে রাখতে হবে না, তাও একবার দেখে নাও আর কি, অঙ্কটা সুন্দর আছে। তো চার্জ ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কত এ বাই আর, মানে এখানে যতই আমরা দূরে যাই ততই চার্জের ঘনত্ব কমতে থাকে। শুধু সেটুকুই না, এটার একদম সেন্টার যে সেন্টার একটা প্লাস কিউ কুলম্বের চার্জ রাখা আছে। ঠিক আছে, প্লাস কিউ কুলম্বের চার্জ রাখা আছে। এখন আমাদেরকে বলছে এই যে এ আর বি এই দুইটার মাঝখানে যদি আমাদের তড়িৎক্ষেত্র ধ্রুব হয়, যদি তড়িৎক্ষেত্র ধ্রুব থাকতে হয় তাহলে আমাদের এর ভ্যালু কত সেটা আমাদের জানতে এসে। তো এটা তো চার্জ ঘনত্ব এত, এর মান বের করতে হবে যদি এ ও বি এর মাঝে তড়িৎক্ষেত্র ধ্রুব হয়। তাহলে এটা দুইভাবে করা যায়, আমরা প্রথম ভাবে করতেছি। আমরা কি করব যে এদের মাঝামাঝি কোনো একটা জায়গা ধরে নিব, যে এই যে আর ডিস্টেন্স আছে এই আর ডিস্টেন্সে ধরে নিব। ধরে নেওয়ার পর সেখানে আমাদের তড়িৎক্ষেত্র কত সেটা বের করবো। ঠিক আছে, তড়িৎক্ষেত্র বের করবো। তাহলে এই যে তড়িৎক্ষেত্রটা আছে এই তড়িৎক্ষেত্রটাকে আমরা দূরত্বের সাথে ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করে সেটা ইকুয়াল টু 0 বসাবো। কেন 0 বসাবো, কারণ আমরা জানি আমাদের একটা যদি ধ্রুবক থাকে সেই ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি আসে 0 আসে। সেখান থেকে আমরা কি বের করবো, এর ভ্যালু বের করবো। এটা হতে পারে আমাদের প্রথম অ্যাপ্রোচ। দ্বিতীয় অ্যাপ্রোচ কি হতে পারে, আমরা এখানে যে কোনো দুইটা পয়েন্ট নেবো, সেই দুইটা পয়েন্টে কি বের করবো, তড়িৎক্ষেত্র বের করবো, সেই দুইটাকে সমান করে দিব। কারণ আমরা কি চাই যে তড়িৎক্ষেত্রের ভ্যালু কি হোক 0 ধ্রুবক হোক। তার মানে এখানে যে কোনো দুইটা পয়েন্ট নেই না কেন তাদের মধ্যে তড়িৎক্ষেত্র কি হতে হবে, ধ্রুবক থাকতে হবে। তো আমি প্রথম অ্যাপ্রোচটা করতেছি কারণ সেটা একটু কঠিন। সেকেন্ড অ্যাপ্রোচটা আশা করি তোমরা একটু করবা। কি করবা, এই যে এ বিন্দুতে তড়িৎক্ষেত্র বের করবা, বি বিন্দুতে তড়িৎক্ষেত্র বের করবা, তারপর দুইজনকে কি করবা ইকুয়েট করে দিবে। ইকুয়েট করলে ওখান থেকে এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, সেম ভ্যালু আসবে। তো আমি প্রথমটা করতেছি। তো প্রথমটার জন্য আমি কি করবো, যে এদের মাঝামাঝি কোনো একটা স্থান আমি কি বের করতে চাই তড়িৎক্ষেত্র। তো সেটার জন্য আমি এখানে একটা গাউসীয় তল ধরে নিব। এই হয়েছে আমার সেই গাউসীয় তলটা। ঠিক আছে, সেটা কোন দিকে, সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরত্বে আছে। তাহলে গাউসীয় তল যদি ধরি, এখন আমাদের গাউসের ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারবো, ই ডট ডিএ এটা ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। ঠিক আছে, কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখানে এই যে ই ডিএ আছে, এই ই ডিএ কে আমি কি লিখতে পারবো, ই বাইরে আসবে। আশা করি বুঝতে পারতো সবগুলা, আগে প্রুফগুলা করার সময় যেভাবে গেছিলাম ঠিক সেভাবে একটু আগেলেই বুঝতে পারবো। এখানে ইটা কি সব জায়গায় কনস্ট্যান্ট থাকতেছে, তাই ইটা বাইরে চলে আসলো। আর ডিএটা কি, আমি যে গাউসীয় তলটা তুললাম তার ক্ষেত্রফল। তো গাউসীয় তলটা তো একটা গোলক ধরছি, তাই গোলকের ক্ষেত্রফল কি আসবে 4 পাই আর স্কয়ার।
আর এখানে আসলো আমাদের কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে মেইন ট্রিকটা হচ্ছে কিউ ইনসাইডটা বের করা। কারণ এই দেখো কিউ ইনসাইডটা আগে আমরা সবগুলোতে কি করছি, রো ইন্টু জাস্ট তার ঘনত্ব আয়তন দিয়ে গুণ করে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু সেটা করলে হবে না। কারণ প্রথম যে এখান থেকে টুকরো আমরা যদি ঘনত্বটা এভাবে দেখি যে এখান থেকে এটুকে আমাদের চার্জ থাকে কত, সাপোজ এখান থেকে এটুকে 1 মিটার, তখন আমাদের এই পরিমাণ চার্জ থাকে, চার্জ ঘনত্ব থেকে এ। তারপর যখন আমরা 2 মিটারে চলে যাই তখন কিন্তু চার্জ ঘনত্ব আবার a/2 হয়ে যায়। তার মানে আমাদের এই যে চার্জ ঘনত্বটা সেটাও কিন্তু দূরত্বের সাথে সাথে করতেছে। তাই এখন মোট চার্জ যে বের করবো সেটাও আলাদা একটা ইন্টিগ্রেশন, বুঝতে পারতেছে? মোট চার্জটাও কি আমাদের আলাদা একটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তো সেটা আমরা করি এখানে আলাদাভাবে একটু করে দেখি। বেশি কঠিন না, সহজই আছে। এই আমরা এখানে কি করবো, একটা ছোট্ট এলিমেন্ট নিব, ঠিক আছে? এখানে একটা এলিমেন্ট নিয়ে নিছি, এই যে এই হচ্ছে আমাদের এলিমেন্টটা। সেই এলিমেন্টটা কোথায় আছে, আমাদের সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরত্বে আছে। ওই যে আর ডিস্টেন্স ছিলাম সেই আর ডিস্টেন্স দূরত্বে আছে সেন্টার থেকে, ওকে? আর এটার যেই একটা প্রস্থ থাকবে না, ব্যাসার্ধ থাকবে না এটার, এটাকে যদি আমরা খুলে দেখাইতাম, এরকম খুলে যদি দেখাইতাম তাহলে এরকম আসতো। তো এটার এই যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কত আসতো, 2πr। আর এই যে একটা প্রস্থ থাকতেছে তার, এই প্রস্থটাকে আমরা বলতেছি আমাদের কি, ডিআর, ঠিক আছে? ডিআর। তাহলে এই যে এতটুকু আয়তনকে আমরা কি বলতে পারবো, এতটুকু আয়তন বা ডিভি, সেটা যেগুলো আমাদের কি আসবে, ওই দেখো আচ্ছা এখানে তো আমরা কি নিছি, একটা গোলক নিয়েছি, তাহলে এখানে আসবে কত, 4πr² ইন্টু ডিআর। দেখি আমি এবার বোঝানোর চেষ্টা করি একটু। এই যে এখানে আমি যেটাকে রিং আকারে দেখাচ্ছি, এটা কিন্তু আসলে এরকম কোন ডিস্কের ভিতর থেকে কাটি না, এটা কে আসছে, এরকম একটা গোলক নিছি না আমি, ছোট গোলকের ভিতরে এরকম পাতলা, এরকম একটা ছোট্ট পাতলা একটা গোলক নিছি, বুঝা যাইতেছে? এরকম একটা গোলক নিছি, সেই গোলকটার কি আছে, একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা কত, 4πr²। আর সেটা একটা পুরুত্ব আছে। তো ক্ষেত্রফলের সাথে আমি কি করছি, পুরুত্ব, অর্থাৎ এটাকে যদি আমি দেখাতে চাই, এটাকে দেখাতে চাইলে ব্যাপারটা আসবে এরকম আসলে, যে এরকম একটা শীট নেওয়া আছে এখানে, ঠিক আছে? এরকম একটা শীট নেওয়া আছে, এই একটা শীট নেওয়া আছে এখানে। কি করছি, এখানে একটা বলের মতন চাদর ছিল, ফুটবলের গায়ে চাদর ঝরানো থাকে, ওই ফুটবলটাকে ভাবে খুলছি, খোলার পরে এরকম একটা শীট হয়েছে, সেটার ব্যাসার্ধ কত, সেটার ক্ষেত্রফল কত, 4πr², ঠিক আছে? এখানে 2πr লেখা ঠিক হয় নাই, 4πr² হবে, 4πr²। আর সেটার প্রস্থ কত, ডিআর। আশা করি একটু কল্পনা করতে পারলে এই ব্যাপারটা বুঝতে পারবা, ঠিক আছে? এখানে 4πr² ডিআর আসলো, তাহলে এটা আসলে আমাদের ক্ষুদ্র ক্ষেত্রফল, ঠিক আছে? তো এই যে এখান থেকে একটু দূরত্বে এই জায়গাটায় আমরা চার্জ ঘনত্ব মোটামুটি কি বলতে পারি, যে এখান থেকে একটু ছোট একটা জায়গা, তো বেশি দূরত্ব আমি যাই নাই, তো ডিআর পরিমাণ দূরত্বে গেছে, ডিআর তো অনেক ছোট। তো সেই কারণে ওই জায়গায় আমরা বলতে পারবো কি আমাদের রোটা কনস্ট্যান্ট আছে। তো ওই জায়গায় আমরা যদি চার্জ বের করতে যাই, ছোট্ট চার্জ ডিকিউ, সেটা যদি বলি কি আসবে আমাদের, ওই জায়গার চার্জ ঘনত্ব ইন্টু ওই জায়গার ব্যাসার্ধ আয়তন, সেটা কত, আয়তন ডিআর। তাহলে এই যে ছোট্ট যে আমাদের ঘনত্বটা আছে, সেই ঘনত্বটা ওই মুহূর্তে কত আসবে, ওই মুহূর্তে আমাদের ঘনত্বটা কি আসবে, এ ডিভাইডেড বাই ওখানে আর এর ভ্যালু। তাহলে এটা আসবে কত আমাদের, a/r 4πr² ডিআর। তাহলে এখান থেকে দেখো 4πa ইন্টু আর ডিআর, এটা থাকতেছে আমাদের কি, ডিকিউ। তাহলে ডিকিউ এর ভ্যালু কত, 4πa আর ডিআর। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, একটু নিজেরা একটু চিন্তা করলে বুঝতে পারবা। তাহলে এটা আসলে আমাদের ডিকিউ। এখন আমরা কি চাই, আমরা চাই এখানে মোট কতটুকু চার্জ আছে সেটা বের করতে। তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ডিকিউ কে ইন্টিগ্রেট করলে কিউ আসবে, আর এখানে কি আসলো, 4πa তো কনস্ট্যান্ট, সেগুলো বাইরে চলে আসলো, আর এখানে থাকলো কি, আর ডিআর। আচ্ছা এখানে এখন ইয়াটা কি বুঝবে, লিমিটটা কি বুঝবে, লিমিটটা দেখো আমরা কি বের করতে চাই, যে এখান থেকে এটুকে চার্জ কত, ঠিক আছে? এখান থেকে একটু, কারণ আমি গাউসীয় তল একটু পর্যন্ত নিচ্ছি, তো এখান থেকে একটু কি আমার দরকার। তাহলে এখান থেকে একটু যদি আমার ফুলফিল করতে হয়, তাহলে এই জায়গায় তো কোনো চার্জ নাই, চার্জ শুরু হয়েছে কোন থেকে, এখান থেকে না, এখান থেকে চার্জ শুরু হয়েছে, কারণ এখানের পরেই তো চার্জ আছে। তাহলে এই যে লোয়ার লিমিটটা কত, এ। আর সেখান থেকে আমি যাইতেছি কত পর্যন্ত, আর পর্যন্ত, কিন্তু ঠিক আছে? লোয়ার লিমিট থেকে আমি কত পর্যন্ত যাইতেছি, আর পর্যন্ত। তাহলে হায়ার লিমিট কত, আর। তাহলে এখানে কি আসলো, 4πa ইন্টু, এখানে তো একটা কি আসবে, এটার ইন্টিগ্রেশন কি, r²/2, আর লিমিট কত, এ থেকে আর পর্যন্ত। তাহলে এটা যদি আমরা বসাই, হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে কত আসে, 2πa, আর এখানে থাকলো আমাদের r² মাইনাস a²। তাহলে এটা আসলে কি আমাদের মোট চার্জের পরিমাণ। অর্থাৎ এখন যদি আমরা কিউ ইনসাইড বের করতে চাই, কিউ ইনসাইড ইজগুলো কি আসে, 2πa r² মাইনাস a², ঠিক আছে? তো এটা আশা করি বোঝা গেছে। তো এখন একটু খেয়াল করে দেখো, কিউ ইনসাইড কি আসলে এতটুকু, শুধুমাত্র এতটুকু কিন্তু না। কারণ আমি এতটুকু বের করছি কোথায়, এই যে বাল্কি যে ম্যাটেরিয়ালটা ছিল, এই যে এতটুকু যে আমাদের মাংসের মতন অংশ ছিল, সেই জায়গায় আমাদের ইয়ে কি ছিল, চার্জ কতটুকু ছিল সেটা আমি বের করছি। তার সাথে কিন্তু এই সেন্টার একটা প্লাস কিউ চার্জ আছে। তাহলে মোট চার্জের পরিমাণ কত আসবে, এটার সাথে একটা প্লাস কিউ যোগ করে দিতে হবে জাস্ট, ঠিক আছে? তাহলে এতটুকু চার্জ প্লাস এই কিউ সব মিলে কি আমাদের এই চাদরের মধ্যে কতটুকু চার্জ আছে, তাহলে এটা আসলে কি আমাদের মোট চার্জ। তাহলে এই যে এই ফ্লাক্সের যে ফর্মুলাটা আমরা বের করে রেখেছিলাম, সেখান থেকে আমরা এখন আসি। ফ্লাক্সের ফর্মুলায় আমরা কি বসেছিলাম, যে ই ইজ ইকুয়াল টু ই ইন্টু 4, তারপরে পাই আর স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কি, কিউ ইনসাইড আমরা কি পেয়েছি, কিউ প্লাস এখানে কত, 2πa r² মাইনাস a²। তাহলে 2πa এখানে বড় হাতের,
তারপরে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে কি বসবে এপসাইলন নট বসবে। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, ইটা বের করতে হবে, তারপর সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। তো এখান থেকে ইটা কি আসে, আসে 4 পাই আর স্কোয়ার এপসাইলন নট এখানে কিউ প্লাস 2 পাই এ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো ডিফারেন্সিয়েশনটা একটু ইজি করার জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখি, দুইটা অংশ ভাগ করে লিখি। তো কিউ এর নিচে আমরা এখানে সাপোজ 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার এটা দিলাম, তারপরে প্লাস দিয়ে এখানে 2 পাই এ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ারটা রাখলাম, তারপরে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এগুলো তো কনস্ট্যান্ট, এটা এখানে থাকলো, আর এখানে আর এর উপর কত -2 প্লাস এখানে আচ্ছা এটাকে এটার মতো রাখি দেই 2 পাই এ, আর এখানে কত 4 পাই এপসাইলন নট, তারপরে আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এখানে আসবে একটা 1, তারপরে এখানে মাইনাস এ স্কোয়ার, আর এখানে আর এর উপর -2। ঠিক আছে, তাহলে এটা আসলে আমাদের ই এর ভ্যালু। এখন আমরা কি করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলো দূরত্ব সাপেক্ষে, কারণ আমরা কি চাই দূরত্ব সাপেক্ষে জিনিসটা চেঞ্জ না হোক, তাহলে দূরত্ব সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। তাহলে এটা তো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু 4 পাই এপসাইলন নট, তার সাথে এখানে কি -2 ইন্টু আর এর উপর -3 প্লাস 2 পাই এ 4 পাই এপসাইলন নট, এখানে 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস এ স্কোয়ার ইন্টু এখানে কত আসবে -2, তাহলে -2 এখানে +2 হয়ে গেল, আর এখানে আর এর উপর কত -3। তাহলে এটা থাকলে কি আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু। এখন আমরা কি চাই, আমরা চাই আমাদের ডিই ডি আর এটা ইকুয়াল টু কি 0 হোক, তার মানে এটা ইকুয়াল টু কি হবে 0 হবে। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি আসে দেখি, হ্যাঁ এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, সিম্পলিফাই করে লিখলে আচ্ছা 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে মাইনাস কিউ পাই এপসাইলন নট আর কিউ, আর এখানে থাকতেছে প্লাস কি 2 আর 2 কাটাকাটি যায়, তারপরে পাইটাকে রাখি, আচ্ছা পাইও কাটি দিই, তাহলে এখানে থাকে কি a ডিভাইডেড বাই 2 এপসাইলন নট ইন্টু 2 a স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, এটা ইকুয়াল টু কি আসে 0 আসে। ঠিক আছে, তাহলে এক পাশে নিয়ে যাই, কিউ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট আর কিউব ইকুয়াল টু 2 তো বাদ পড়ে যাবে, তাহলে থাকবে কত a স্কোয়ার এপসাইলন নট আর কিউব, তাহলে এপসাইলন নট আর কিউব এপসাইলন নট আর কিউব বাদ পড়ে গেল, তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু কি পেতেছি, আচ্ছা এখানে সম্ভবত একটা 2 থাকার কথা কোথাও না, আচ্ছা দেখি ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, সমস্যা না। আচ্ছা তাহলে এই যেগুলো এখানে থেকে কি আসতেছে, এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে উপরে তো কিউ থাকতেছে, এখানে থাকতেছে পাই, এখানে থাকতেছে এ স্কোয়ার, তো রেজাল্ট যেটা আসার কথা, রেজাল্ট আসার কথা ছিল এরকম কিউ ডিভাইডেড বাই 2 পাই এ স্কোয়ার। ঠিক আছে, তো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে কোথাও, ক্যালকুলেশন মিস্টেকটা দেখবা, অথবা আমি তোমাদেরকে এটার ছবিটা দিয়ে দিব, হ্যাঁ ছবি মানে এটার সলিউশনটা আমি আবার করে তখন ছবিটা দিয়ে দিব, ভিডিও আবার করতেছি না আর কি। তো যাই হোক রেজাল্ট আমাদের এরকম আসলো, অর্থাৎ কিউ এর ভ্যালু যদি এরকম আসে 2 পাই এ স্কোয়ার আসে, a is equal to q divided by 2 pi a square আসে, তখন আমরা দেখবো আমাদের a আর b এর মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র সেটা সবসময় কি থাকে, ফিক্স থাকে। তো আমি রেজাল্ট আরেকবার করতেছি তোমাদের জন্য, পুরো জিনিসটা আমি একবার বলতেছি যে আমরা প্রথমে কি করছি, যে যেই অংশটা আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাই সেই অংশটা আমরা তড়িৎ ক্ষেত্র বের করার জন্য আমরা কি গাউসের ফর্মুলা ইউজ করছি, E is equal to 4 pi r square q ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন নট। এখন q ইনসাইডটা কি দূরত্বের সাথে সাথে ভ্যারি করতেছে, তো সেই কারণে আমরা q ইনসাইডটাকে আরেকটা ইন্টিগ্রেশন আন্ডারে নিয়ে আসছি। সেটার জন্য আমি কি করছি, এখানে একটা পাতলা শেল নিছি, গোলক না বলে আমরা কি বলবো একটা শেল নিছি। তো সেই শেলের ক্ষেত্রফল কত 4 pi r square, আর সেটার সাথে তার পুরুত্ব গুণ করে দিচ্ছি, পুরুত্ব গুণ করে দিলে আমি কি পাবো, তার আয়তন পাবো। তাহলে 4 পাই আর স্কয়ার ডি আর এতটুকু হচ্ছে তার আয়তন। সেই আয়তনের সাথে যদি ওই স্থানের ঘনত্ব গুণ করে দিই, তাহলে আমি মোট কি ওই স্থানের যে ক্ষুদ্র চার্জ আছে সেই ক্ষুদ্র চার্জটা পাইলাম। এবার ক্ষুদ্র চার্জটাকে ইন্টিগ্রেট করবো এই থেকে আর পর্যন্ত, ইন্টিগ্রেট করলে যে রেজাল্টটা পেয়েছি সেটা, এবং সেটার সাথে আমাদের পয়েন্ট চার্জ একটা আছে নিচে, তাই কিউ ইনসাইডটা হবে কি এতটুকু চার্জ, অর্থাৎ এই যে এই গোলকের যেই ঘন মানে 3D যে এরিয়াটা আছে সেই 3D এরিয়া কতটুকু চার্জ আছে প্লাস পয়েন্ট মাঝখানে কিউ চার্জটা, তাহলে এতটুকু মোট চার্জ থাকলো কি আমাদের কিউ ইনসাইড। তো সেই কিউ ইনসাইডের ভ্যালু এখানে বসাবো, বসানোর পর যে ই এর ভ্যালুটা আসবে সেই এর ভ্যালুটা কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলে সেখানে সেটাকে বলতে কি 0 বসাবো, কারণ আমরা চাই কি এর ভ্যালুটা কনস্ট্যান্ট হোক, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ কি হবে 0 হবে। তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 বসালাম, সেখান থেকে ক্যালকুলেট করলে আমাদের এর ভ্যালু বের হবে। ঠিক আছে, তো এখানে কোথাও ক্যালকুলেশন মিস্টেক হওয়ার কারণে এর ভ্যালু কি বেরিয়েছে, হ্যাঁ এই 2টা আসে নাই, কিন্তু ক্যালকুলেশন মিস্টেক না হলে এর ভ্যালু তো অবশ্যই কি একটা 2 আসবে। তো অন্য যে অ্যাপ্রোচটা আমি বলছিলাম যে দুইটাকে কি করতে হবে, ইকুয়েট করতে হবে, এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র আর বি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র বের করে সেটাকে যোগ করে দিতে হবে। তো সেটা তো একবার করে দিতে হবে, সেটার রেজাল্ট কি আসবে কিউ ডিভাইডেড বাই 2 পাই এ স্কয়ার। তো গাউসের সূত্র নিয়ে মোটামুটি এই কয়টা ম্যাথ করলেই হবে, এটা একটু কঠিন ছিল, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এটার আসার চান্স আমি বলতে পারি যে মোটামুটি 0% কাছাকাছি, এটা প্রায় কোথাও আসবে না। তাও একবার দেখার জন্য আমরা করলাম যে গাউসের সূত্র দিয়ে এরকম ভালো ভালো ম্যাথ করা যায়। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে 3-4টা ম্যাথ আছে, ওগুলো একটু করে ফেলবো, ওগুলো করলে আমরা ওগুলো আসার চান্স একটু ভালো। ঠিক আছে, ওগুলো ভালো ভালো ম্যাথ আছে। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, তো নেক্সট ম্যাথটায় আমাদের
এরকম একটা দুইটা প্লেট আছে, ঠিক আছে? প্লেটের মাঝখানে আমরা জানি সুষম তড়িৎক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে? যেহেতু একটা সুষম তড়িৎক্ষেত্র আছে, সেই সুষম তড়িৎক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রনকে আনুভূমিকভাবে এভাবে নিক্ষেপ করা হলো। কত বেগে নিক্ষেপ করতে সেগুলো সব বলে দিছে, যে একটা ইলেকট্রনকে ইউ বেগে আনুভূমিকভাবে ই মানে তড়িৎক্ষেত্রে প্রবেশ করলো, নিক্ষেপ করা হলো বা প্রবেশ করলো আর কি, ইলেকট্রনটা প্রবেশ করছে। এখন এই যে পাত্রা আছে, সেই পাত্রার দৈর্ঘ্য হয়েছে এল। আমাদেরকে জিজ্ঞেস করছে যে ইলেকট্রনটা বের হওয়ার সময় আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং এর আদি গতিপথ হতে কতটুকু বিচ্যুত হবে। তা আদি গতিপথটা কত? আদি গতিপথটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা থেকে কতটুকু বিচ্যুত হবে সেটা আমাদের জানতে হয়েছে। তো আসলে বিচ্যুত হবে কেন? হবে এই কারণে, কারণ এটার উপর একটা ফোর্স এক্সার্ট হবে, ঠিক আছে? তো ইলেকট্রন কি যখন এখানে আসবে তখন তড়িৎক্ষেত্রের বিপরীত দিক বরাবর কি একটা ফোর্স পাবে। তাই প্রত্যেকটা পয়েন্টে যদি সে একটা ফোর্স পাইতেছে, তাই সে কি যখন এদিক বরাবর আমরা তাকে ছুড়ে মারবো, সে এদিক বরাবর বেঁকে যাবে, এরকম একটা কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? সে যাবে কিভাবে? আমরা মারছি এভাবে, কিন্তু সে যাবে এদিক বরাবর, এভাবে যাবে। তো যাওয়ার কারণে সেই যে আদি গতিপথ থেকে বের হওয়ার সময় আদি গতিপথ থেকে এতটুকু ডিস্টেন্স কি হয়েছে, বিচ্যুত হয়েছে, আমাদেরকে এটা বের করতে বলছে। আর এই যে বের হওয়ার সময় আনুভূমিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা কত, থিটা, সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে এই দুইটা জিনিস করি, এগুলো খুবই সহজ অঙ্ক, জাস্ট কি করতে হয়, দুইটা অংশে ভাগ করে নিতে হয়। তাহলে আমরা আনুভূমিকে ভাগ করলাম, আনুভূমিকে তার অবস্থা কি আর উলম্বতা অবস্থা কি, এই দুটাতে ভাগ করে নিতে হবে, জাস্ট একটু কি, আর কিছু না। উলম্বতে কি হবে সেটা দেখতে হবে। আচ্ছা, তো আনুভূমিক যে বেগ সেটা কি ছিল, ইউ ছিল, আদিতে ইউ ছিল। তাহলে আনুভূমিক বেগ ছিল ইউ, আর দৈর্ঘ্য অতিক্রম করছে কত, এল। তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি যদি ইউজ করি, এস কত, এল পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করছে, ভি কত, এগুলা ইয়েতে করছি আমরা, গতিবিদ্যা অনেক করছি এরকম অঙ্ক, ঠিক আছে? তো সেই হিসেবে করতেছি। ভিটা কত, ভিটা হচ্ছে ইউ, আর টাইম কত লাগছে সেটা আমরা জানি না। তাহলে এখান থেকে টাইম ইজ ইকুয়াল টু কি আছে, এল ডিভাইডেড বাই ইউ। তাহলে এতটুকু টাইম কি আমার লাগলো এখান থেকে এখানে যাইতে। আচ্ছা, আর শেষ বেগটা যদি আমরা বের করতে চাই, এক্স অক্ষ বরাবর শেষ বেগ, এক্স অক্ষ বরাবর শেষ বেগটা কত আসলো, এক্স অক্ষ বরাবর শেষ বেগ কিন্তু শেষ পর্যন্ত ইভি থাকবে, কারণ এক্স অক্ষ বরাবর কি নাই, কোনো ত্বরণ নাই, তার বেগের যে পরিবর্তন করবে এরকম কেউ নাই। তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু কি থাকলো, ইউ থাকলো। আর উলম্বতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই তো আমাদের ওয়াই, ঠিক আছে? ওয়াই বের করার জন্য আমাদের প্রথমে কি লাগবে, অধিক বরাবর ত্বরণ কত ছিল সেটা লাগবে। তো ত্বরণ সেটা আমরা জানি কি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা এ বের করতে চাই, এ ইজ ইকুয়াল টু কি, এফ ডিভাইডেড বাই এম। আচ্ছা, এখানে এফটা কিন্তু আমাদের সেই কুলম্বের ফোর্সটা, যে ফোর্সটা এটার উপর কাজ করতেছিল, তো সেই কুলম্বের যে ফোর্স এফ কুলম্ব, সেটা ইজ ইকুয়াল টু কি আমরা জানি, কিউ ইন্টু তড়িৎ বল। তো এখানে কিউটা কত, ই, আর তড়িৎ বল কত, সেটা ইজ ইকুয়াল টু ই, এই যে দেওয়া আছে ই। তাহলে এটার বদলে আমরা কি বসাইতে পারবো, ই, ই ডিভাইডেড বাই এম। তো এটাকে কিউ আকারে লিখি, যে কোনো চার্জের জন্যই হতে পারে আর কি। হ্যাঁ, নেগেটিভ চার্জ, অ্যাজ লং এজ এটা কি নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ হলে এখানে সবকিছু হবে, কারণ পজিটিভ হলে কিন্তু দিক উল্টে যাবে, তখন ব্যাপারটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা নেগেটিভ চার্জ ধরতেছি, যেখানে কিউ কি নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ হলে কি দিক টিক পাল্টা যাবে, সে কারণে আমাদের অসুবিধা। আচ্ছা, তো এটা আমরা জানলাম, ত্বরণটা জানলাম, এটা কি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তো এদিক বরাবর আমরা পজিটিভ ধরে নিতেছি এখন। এদিক বরাবর যদি পজিটিভ ধরি, এই যে ওয়াইটা আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই ফর্মুলাটা দিব, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই ফর্মুলা দিব। তাহলে এসটা কি, আদি থেকে শেষ, তাহলে আদিতে কোথায় ছিল, জিরোতে ছিল, শেষে কোথায় আসছে, উপরে আসছে, ওয়াই পরিমাণ আসছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু স্মরণ করছে, পজিটিভ ওয়াই পরিমাণ, তাহলে পজিটিভ ওয়াই বসাইলাম। আদিতে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ ছিল, না, আমরা জানি আণবিকভাবে নিক্ষেপ করলে এদিক বরাবর কোনো উপাংশ থাকে না। তাহলে এই দিকের উপাংশ কত, জিরো ইন্টু টি। আর ওয়াই এর ভ্যালু কত, এই কিন্তু উপরের দিক বরাবর, ঠিক আছে, কারণ উপরের দিক বরাবর ফোর্স পেয়েছিল। তাহলে এখানে কি বসবে, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত, কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টাইম এর স্কোয়ার, ঠিক আছে, টি এর স্কোয়ার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসছে, আচ্ছা টাইমটা তো আমরা জানি, বের করে রাখছি এখান থেকে। তো গতিবিদ্যা আশা করি এগুলো আমরা দেখছি, যে এখান থেকে এই চার্জটা এখান থেকে একটু যত টাইমে গেছে, এখান থেকে এতটুকু কিন্তু একই টাইম বরাবর উপরে উঠছে, কারণ সে কিন্তু দুইটা ভিন্ন সময় এখানে এসে পৌঁছায় নেই, একই টাইমে পৌঁছাইছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা টাইমটা বসাইতে পারি কত, টাইম এর ভ্যালু কত, এল ডিভাইডেড বাই ইউ। তাহলে এল ডিভাইডেড বাই ইউ হোল স্কয়ার। এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু এখানে বের করা হয়ে গেল। তাহলে এখানে থাকলো কি, কিউ ই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2m ইউ স্কোয়ার। তাহলে এটা আসলে কি আমাদের ওয়াই এর ভ্যালু, অর্থাৎ আদি গতিপথ থেকে সে কতটুকু বিচ্যুত হইলে এই ওয়াই পরিমাণ বিচ্যুত হবে। তারপর আমাদেরকে বের করতে বলছে যে এই যে কোনটা অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা কত। তাহলে আমরা একটু দেখি, যখন বাইরে বের হয়ে গেছে তখন কিন্তু তার গতিপথটা কি, বেগের দিকটা এরকম, এটা হচ্ছে আমাদের ভি। সেই ভি এর একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে। তাহলে আমাদের এই থিটা বের করতে হলে আমাদের কি লাগবে, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। তাহলে আমার ভি ওয়াই আর ভি এক্সটা লাগে, তাহলে ভি এক্স আমাদের অলরেডি বের করা আছে, সেটা ইজ ইকুয়াল টু কিউ এর সমান। আচ্ছা, ভি ওয়াইটা কি আসবে, ভি ওয়াই ইজ ইকুয়াল টু আসবে ইউ প্লাস এটি, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই ফর্মুলা আমরা ইউজ করতেছি। তাহলে ইউ তো জিরো, ওয়াই অক্ষ বরাবর ইউ ওয়াই এভাবে তো আছে, ইউ অক্ষ বরাবর কি আদি বেগ জিরো ছিল। তাহলে এখানে জাস্ট এর ভ্যালু বসাইতে হবে, এর ভ্যালু কত, কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি কত, টাইম হচ্ছে আমাদের এল ডিভাইডেড বাই ইউ। তাহলে এখানে কি থাকে, কিউ ই এল ডিভাইডেড বাই এম ইউ। তাহলে ভি ওয়াই
এটার ভ্যালু আর vx এর ভ্যালু এখানে বসাতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে আমাদের tan ইনভার্স vy, সেটা কত qel ডিভাইডেড বাই mu, কলম চেক একটা কলম নেই, QEL ডিভাইডেড বাই mu, তারপরে আমাদের vx দ্বারা ভাগ করতে হবে। তাহলে vx দ্বারা ভাগ করলে এখানে কি আরেকটা u দ্বারা ভাগ হবে, তাহলে এখানে কি u স্কয়ার চলে আসবে। তাহলে এটা আসলে কি আমাদের tan থিটার ভ্যালুটা, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স QEL ডিভাইডেড বাই mu স্কয়ার, আর এখানে কি y ইকুয়াল টু QEL স্কয়ার ডিভাইডেড বাই 2mu। তো এই অঙ্কটা আসলে আমি যেভাবে করছি সেভাবে না করলে হয়, তোমরা নিজেদের মতন করে করবে আর কি। তো প্রত্যেকটা অর্থাৎ কখনো দেখবা যে কেউ এই স্টেপটা আগে করছে, কেউ এই স্টেপটা আগে করছে, তো ওগুলো কোনো ব্যাপার না। আমাদের মেইন যে কনসার্নটা, এই অঙ্কটা তখনই শেষ হয়ে গেছিল যখন আমরা বুঝতে পারছি কি এটাকে আনুভূমিক আর উলম্ব দুইটা অংশে ভাগ করতে হবে। একটু বুঝতে পারছি, তার মানে অঙ্কটা আমি পারি অলরেডি। আর বাকি অঙ্কটা কতটুকু করতে পারবা সেটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের প্রথম 1 নম্বর অঙ্কটা। তাহলে এটার সাথে রিলেটেড আমরা আরো কয়েকটা অঙ্ক করিনি, আর দুইটা সম্ভবত আছে। আচ্ছা 11 পরে আমরা পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা আমাদের এরকম একটা পাত আছে, সেই পাতের দৈর্ঘ্য কত, পাতের দৈর্ঘ্য হচ্ছে এল, আর সেটা প্রস্থ কত ডি। তো সেটার ঠিক অর্ধেক অর্থাৎ d/2 থেকে আমরা কি করলাম, একটা কিউ মানের চার্জকে এদিক বরাবর আনুভূমিকভাবে ইউ বেগে নিক্ষেপ করলাম। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে ইউ এর মান সর্বনিম্ন কত হলে পাত্রা জাস্ট অতিক্রম করতে সক্ষম হবে, ঠিক আছে। মানে এরকম দেখো, আমরা যদি কম বেগে দেই, হ্যাঁ কম বেগে দিলে পাত্রাকে এরকম করে চার্জটা এখানে পড়ে যাবে, কারণ কিউ ফোর্স থাকে এই। আচ্ছা, তো 12 নম্বর অঙ্কটাই আমাদের এরকম দুটা প্লেট আছে, সেই প্লেটের মাঝে কি একটা সুষম তড়িৎ থাকে। তো সেই সুষম তড়িৎক্ষেত্রের এই যে প্লেট দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি, আর প্লেটটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের এল। এখন এই যে ডি দূরত্ব সেটা ঠিক মাঝামাঝি, অর্থাৎ d/2 পয়েন্ট থেকে আমাদের একটা এম ভরের কিউ চার্জের একটা পজিটিভ চার্জকে আমরা কি করলাম, এদিক বরাবর ছুড়ে মারলাম ইউ বেগে, ঠিক আছে। ইউ আনুভূমিক ভাবে এটাকে নিক্ষেপ করলাম। তো নিক্ষেপ করার কারণে আমাদেরকে কোশ্চেন করছে এটা যে ইউ এর মান সর্বনিম্ন কত হইলে, অর্থাৎ ইউ এর ভ্যালু সর্বোচ্চ লিস্ট কত হইলে সেই পাত্রটা কি করবে, অতিক্রম করতে সক্ষম হবে। অর্থাৎ মনে করে ভাবে যে আমরা এটাকে যদি কম বেগে নিক্ষেপ করি, তাহলে পাত্রা কিন্তু চার্জ যেটা আছে চার্জটা কিন্তু এরকম করে এসে এই পাত্রাকে টাচ করে ফেলবে। কারণ এখানে কি তার উপরে একটা ফোর্স এক্সার্ট হবে সবটা প্রত্যেকটা পয়েন্টে। সেই ফোর্সের ভ্যালু কত, সেই ফোর্সটা হচ্ছে চার্জের ভ্যালু ইন্টু এখানে যত তড়িৎক্ষেত্র আছে সেটা। তাহলে সেই ফোর্সটা আসবে কি কিউ ইন্টু ই এর সমান। তো এই কিউ ইন্টু ই সবসময় তাকে যাবে কি এদিক বরাবর ফলাই দিতে। কিন্তু আমরা যদি এই ইউ এর ভ্যালুটা যথেষ্ট বড় করতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম আসবে, এরকম করে জাস্ট বের হয়ে যাবে, মানে এখানে এসে জাস্ট এতটুকু কি বের হয়ে যাবে। তাহলে আমরা সেই পয়েন্টটা জানতে চাইছি যে ইউ এর ভ্যালু সর্বনিম্ন কত করলে সেটা কি এদিক দিয়ে বের হয়ে যাবে। তো সেটা আমরা ধরে নিব কি যে ইউ জাস্ট d/2 পরিমাণ অতিক্রম করে। যতক্ষণ পর্যন্ত ইউ এখান থেকে এতটুকু আসবে তখন ইউটা কি জাস্ট d/2 পরিমাণ অতিক্রম করে। কারণ এর থেকে বেশি যে কোনো বল দিলে কি বেগ দিলে কি সেটা l/2, এই যে d/2 অতিক্রম করার আগেই কি এল এর থেকে বেশি দূরত্ব সামনের দিকে পৌঁছে যাবে। মানে অনেক জোরে যদি নিক্ষেপ করে তাহলে সেটা কি এভাবে এসে পড়বে, তখন তো সেটা অবশ্যই করবে। তো লোয়েস্ট কোন বেগে সেটা কি করতে পারবে, এটাকে পার করতে পারবে যখন যে এর কারণে সে জাস্ট এই এল দূরত্ব অতিক্রম করার সময় জাস্ট t/2 দূরত্ব অতিক্রম করে এদিক বরাবর y অক্ষ বরাবর। তাহলে আমরা সেটাই এখন জানতে চাই যে ওই বেগটা কত। তো সেই বেগের জন্য আমরা y বরাবর ডিসপ্লেসমেন্ট এটা কত ধরে নিব, d/2 ধরে নিব। তো একই অঙ্ক এখনো আমরা কি করব, x অক্ষ আর y অক্ষে আলাদা করে নিব। জাস্ট একটু কি এই একটু বুঝতে পারলে অঙ্কটা শেষ। y অক্ষ আর x অক্ষে আলাদা করে। তো y অক্ষে আমাদের বেগ কত, s = vt ফর্মুলা আবার দিব। vt ফর্মুলা দিলে এখান থেকে আমরা টিটা কি বের করতে পারবো, টি ইজ ইকুয়াল টু বের করতে পারবো এল ডিভাইডেড বাই ইউ। তাহলে টি ইজ ইকুয়াল টু কি আসলো, এল বাই ইউ। ওয়াই অক্ষে আমরা যদি এস ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই ফর্মুলা দিতে চাই, তো সেখানে আমাদের কি দরকার, এটা দরকার। তো এই কোনখান থেকে বের করবো, এ ইজ ইকুয়াল টু আমরা জানি কি কিউ ইন্টু এ, এটা ইজ ইকুয়াল টু কি আবার এম ইন্টু এ। তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু আসতেছে কি কিউ ই ডিভাইড বাই এম। একটু খেয়াল করে দেখো, এখন কিন্তু আমি নিচের দিকে দেখাইতেছি সবকিছু। কারণ নিচের দিকে কেন দেখাইতেছি, কারণ এখানে আমাদের ফোর্সটা কি, চার্জটা কি পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জের জন্য কি তড়িৎক্ষেত্রের দিক বরাবর সে বল অনুভব করবে। আচ্ছা, তাহলে এই দিকগুলো কি কিউই ধরে নিলাম। তাহলে এখন আমি নিচের দিকটাকে পজিটিভ ধরতেছি, ঠিক আছে, নিচের দিক পজিটিভ ধরলাম। তাহলে নিচের দিক বরাবর তার অতিক্রান্ত কত, অতিক্রান্ত দূরত্ব আমরা চাই কত, d/2 হোক। আদিতে কি y অক্ষ বরাবর কোনো বেগ আছে না, আদিতে y অক্ষ বরাবর কোনো বেগ নেই। তাহলে 0 × t প্লাস, হ্যাঁ নিচের দিকে যেহেতু দেখো এখন ত্বরণটাকে নিচের দিক বরাবরই হবে, ফোর্সের দিকে ত্বরণের দিক সেম হয়। তাহলে ফোর্সের দিকে ত্বরণের দিক সেম যেহেতু, তো ফোর্সের দিক যেহেতু নিচের দিকে, ত্বরণের দিকেও কি একদম এক্সাক্ট নিচের দিকেই। তাহলে এখানে কি আসবে, হাফ ইন্টু ত্বরণের মান কত, কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টাইমের স্কোয়ার। তো টাইমটা তো আমরা বের করে রাখছি, সেটা কত, এল বাই ইউ। তাহলে এখানে কত আসবে, হাফ ইন্টু কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু এখানে কি আসে এল স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার, আর এখানে কত আসে d/2। তাহলে এই 2 বাদ পেলো, এখান থেকে আমাদের কি বের করতে হবে, ইউ স্কোয়ারটা বের করতে হবে। তাহলে ইউ স্কোয়ার আলাদা করলাম, আর এখান থেকে তাহলে ইউ স্কোয়ার আলাদা আসলে এখানে আসবে কিউ ই এল স্কোয়ার ডিভাইডেড বাই এম ডি। তাহলে এখান থেকে ইউ আসবে কি, ইউ আসবে আমাদের এই যে এল স্কোয়ারটার এলটা বের হয়ে আসবে, আর বাকিটা আমাদের কি রুটের নিচে চলে যাবে। তাহলে কিউ ই আর এম ডি। তাহলে এটাই হচ্ছে সে সর্বনিম্ন বেগ, যে বেগে নিক্ষেপ করলে সেটা কি হবে, জাস্ট সেটাকে পার করে চলে যাবে। এটিকে কম করলে সেটা কি পাতের মাঝে আটকা পড়ে যাবে, আর বেশি হলে সেটা পাত বের করে অবশ্যই বাইরে দিকে পড়বে, ঠিক আছে। এন্ড এটাই কি
লিস্ট ব্রেক যে বেগে নিক্ষেপ করলে সেটা কি হয়, জাস্ট এটাকে পার করে যেতে পারে। তাহলে এটা হলো আমাদের এই অঙ্কটা। আমরা পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, তাহলে এই অঙ্কটায় এরকম আগের মতন একটা প্লেট আছে, সেই প্লেটের দৈর্ঘ্যটা কত, প্লেটের দৈর্ঘ্য না, প্লেটের একটা থেকে আরেকটা দূরত্ব কত, ডি। এখন এই যে প্লেটের দৈর্ঘ্যটা, সেটা নিয়ে আমাদের আসলে এত টেনশন আমরা নিব না, কারণ প্লেটের দৈর্ঘ্যটা যথেষ্ট থাকার কথা, সেটা আমরা যথেষ্ট ধরে নিব। ঠিক আছে, মনে করবো মানে এটার অঙ্কটা ফুলফিল করার জন্য যতটুকু দৈর্ঘ্য এটার দরকার, ঠিক ততটুকু দৈর্ঘ্য এটার আছে। আমরা কি শুধুমাত্র এই ডিটা নিয়ে কনসার্ন, এটার ব্যাসার্ধ কত, এটা দৈর্ঘ্য কত, এটার প্রস্তুত হয়েছে কত, ডি। এই দৈর্ঘ্যটাকে আমরা যত ইচ্ছা তত নিলাম। ঠিক আছে, যাই হোক সেটা গেল। এখন কোশ্চেনটা দেখি কি করছে। কোশ্চেনটা বলছে যে আমাদেরকে ইউ বেগে, হ্যাঁ ইউ বেগে এত ডিগ্রি কোণ করে, আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে একটা এম ভরের কিউ মানের চার্জকে আমরা কি করলাম, এদিক বরাবর নিক্ষেপ করলো। তাহলে এই যে এই চার্জটা যদি পজিটিভ হয়, তাহলে চার্জটা কি হবে, এটা যখন উপরের দিকে এভাবে যেতে যাবে, এটার উপর কি এদিক বরাবর একটা বল অনুভব করবে, এদিক বরাবর সবসময় কি একটা বল অনুভব করবে। সেই বলের ভ্যালু কত, সেই বলের ভ্যালু আমরা জানি, সেটা কি কিউই পরিমাণ একটা বল সে অনুভব করবে নিচের দিকে। তো সেই বলের কারণে সেটা কি এরকম করে নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন, আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, এরকম করে নিচের দিকে পড়ে যাবে। আমরা এখানে সবগুলা এই যে লাস্ট যে 3টা অঙ্ক করছি, সবগুলা তো আমরা জি ইজ ইকুয়াল টু 0 ধরে নিছি, অর্থাৎ ধরে নিছি যে চার্জটার ভ্যালুর এম এর মান এতই কম যে সেখানে জি এর ভ্যালুটাকে কি আমরা উপেক্ষা করছি আর কি। ঠিক আছে, তাহলে ওইটা আমরা মাথায় রাখলাম। তো এখানে কি হইতেছে দেখে মনে হইতেছে এরকম একটা প্রজেক্টাইল মোশন হইতেছে। তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে ইউ এর মান সর্বনিম্ন আমি কত করলে সেটা এই উপরের প্লেটটাকে যে টাচ করতে পারবে। ঠিক আছে, এটা শুরু করছে কোথায়, একদম এই প্লেটের এখান থেকে শুরু করছে। ঠিক আছে, চিত্রে দেখানোর জন্য একটু উপরে দেখাইছি, কিন্তু শুরু করছে কোথায়, একদম এখান থেকে। তো জিজ্ঞেস করছে যে ইউ এর ভ্যালু সর্বনিম্ন কত হলে সেটা উপরের প্লেটটাকে টাচ করতে পারবে। তাহলে সেটা আমরা কি করবো, প্রজেক্টাইল মোশনের অঙ্কগুলো যেভাবে করতাম, যে হাইয়েস্ট যেই উচ্চতাটা বের করতাম, সেই উচ্চতা বের করার মতন হবে। ঠিক আছে, তাহলে ইউ আমরা ফিক্স করবো, থিটা ফিক্স করবো, তখন আমাদের হাইয়েস্ট উচ্চতাটা এই ডি এর সমান হতে হবে। তো ডি এর সমান যদি হাইয়েস্ট উচ্চতা হয়, তখন সেটা ইউটা কত হবে, সেটা হচ্ছে আমাদের কনসার্ন। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমরা কি ইউটা বের করবো, তাইলে আমাদের অঙ্কটা শেষ মোটামুটি। তো আশা করি বোঝা গেছে। এটা তো আমরা কি করবো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ভাগ করে নিবো, এক্স অক্ষ আর এখানে থাকবে কি ওয়াই অক্ষ। প্রত্যেকটা অঙ্ক আসলে মোটামুটি সেম, শুধুমাত্র যে জায়গায় আমরা আগে জি ব্যবহার করতাম, সেই জায়গাতে এখন শুধুমাত্র কিউই বাই এম ব্যবহার করতেছে। বাকি দেখবা যে পুরো অঙ্কটাই প্রজেক্টাইল মোশনের মতন, যতগুলো অঙ্ক করছি এখন পর্যন্ত। আচ্ছা, তো এক্স অক্ষ, এক্স অক্ষের এখান থেকে যদি আমরা টাইম বের করি, আচ্ছা এটা মনে হয় আমাদের লাগবে না, তাও একবার বের করে রাখি। এস ইকুয়াল টু কি বিটি, এখানে তো আমাদের এস টেস বের করা নাই, তাই আমরা এক্স অক্ষে তেমন কিছু লাগবে না। আচ্ছা, ওয়াই অক্ষ হাইয়েস্ট বেগ যদি আমরা বের করতে চাই, যে এটার বেগ হাইয়েস্ট কি করতে চাই আমরা, যে ইউ এর মান এতটুকু হোক যে সেটা হাইয়েস্ট এখানে যখন উঠবে, তখন সেটার এদিক বরাবর যে উপাংশটা আছে সেই উপাংশটা কি হোক, 0 হোক। কারণ এর থেকে বেশি হলে তো সে আরেকটু উপরে যাবে। আমরা চাই একদম এখানে এসে টাচ করার সময় সেটা কি হয়ে যাক, 0 হয়ে যাক। সর্বোচ্চ উচ্চতায় উঠলে যেমন 0 হইতে, আমরা চাই কি এটা উপরে উঠবে 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 উঠবে, এখানে এসে 0 হবে। যখন 0 হবে তখন যাতে এটাকে টাচ করে, কারণ এরপরে কিন্তু সে আর উঠতে পারবে না। তাই 0 হওয়ার সময় যদি টাচ করে, তখনই কি সে কি সর্বনিম্ন বেগে এটাকে টাচ করলো। ওকে, তাহলে ওই জিনিসটা আমরা দেখলাম যে ভি ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ইউ ওয়াই প্লাস এ টি। তাহলে এটা কত, এ আশা করি এখন বের করে আমরা জানি কিউই বাই এম। এখন আমরা যে কোনো একটা দিকে পজিটিভ ধরে নিতে হবে, তাহলে আমরা ধরলাম সাপোজ উপরের দিকটাকে পজিটিভ ধরলাম। ঠিক আছে, উপরের দিকটাকে পজিটিভ ধরলাম। ইউ ওয়াইটা কত, এগুলো আশা করি এখন না দেখাইতে হবে না। ইউ ওয়াই সমান কি আসবে, ইউ সাইন থিটা। এখন এখানে কি প্লাস বসবে না মাইনাস বসবে, আমরা দেখি। এই ভিওয়াই এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে ভিওয়াই এর আগে আমরা কোনো চিহ্ন বসাবো না। ইউআই এটা কি উপরের দিক বরাবর না, তাহলে উপরের দিকে আমরা পজিটিভ ধরছি, তাই এটার কি পজিটিভ সাইন। কিন্তু এটা কি নিচের দিকে, তো নিচের দিকে হওয়ার কারণে এর আগে আমাদের কি বলবে, একটা নেগেটিভ সাইন, আর এখানে কি আসবে কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু এখানে কি বসবে একটা টি। তাহলে এখান থেকে ভিওয়াই আমরা কি চাই, 0 বসাইতে চাই। কারণ কি আমরা চাই হাইয়েস্ট উচ্চতায় যখন উঠবে তখন উঠবে যখন আমাদের ভিওয়াইটা কি হবে, 0 হবে। ঠিক আছে, তো ভিওয়াই যদি 0 হয়, এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো। টি এর ভ্যালু কি আসবে, টি এর ভ্যালু আসবে আমাদের ইউ সাইন আলফা সাইন থিটা ইন্টু এম ডিভাইডেড বাই কিউ ই। এটা আসলে আমাদের টাইমের ভ্যালু। এখন আমরা দেখি এই টাইমের ভিতরে জিনিসটা কতটুকু উপরে উঠছে। তো কতটুকু উপরে উঠতে চাই আমরা, ডি পরিমাণ উপরে উঠতে চাই। তাহলে আমরা ধরলাম যে এক্স ইজ ইকুয়াল টু বিটি ফর্মুলা দিব, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি ভি ওয়াই ইন্টু টি, মানে ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ এটি স্কোয়ার, চিহ্নটা আবারও উপরের দিক পজিটিভ, তো সেই হিসাবে আমাদের এরকম আসবে আর কি। তো আশা করি বসাতে পারবো আমরা এটা। তো ওয়াই ইকুয়াল টু আমরা কি চাই, ওয়াই ইকুয়াল টু আমরা ডি বসাতে চাই। ইউ ওয়াই কত, সেটা কি আমাদের ইউ সাইন থিটা ইন্টু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু কিন্তু ইউ সাইন থিটা ইন্টু এম ডিভাইডেড বাই কিউ ই মাইনাস এখানে হাফ ইন্টু এর বদলে কি বসবে, এর বদলে বসবে কিউ ই বাই এম, কারণ এখানে ত্বরণ কত কিউ ই বাই এম। তারপরে টাইমের স্কোয়ার করলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা ইন্টু এম স্কোয়ার, আর নিচে আসবে কত কিউ স্কোয়ার, আর এখানে কত একটা ই স্কোয়ার। ওকে, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি থাকতেছে, এখানে যদি বসাই তাহলে ইউ দেখো ইউ ইউ গুণ করলে ইউ স্কোয়ার, আর এখানে থাকে সাইন স্কোয়ার থিটা ইন্টু এম ডিভাইডেড বাই এখানে থেকে কিউই, তারপরে মাইনাস এখানে একটা হাফ। একটু খেয়াল করে দেখি, এখান থেকে কিউই আর এই কিউই দুইটা বাদ গেল, এখান থেকে এম আর এখানে একটা এম বাদ গেল। তাহলে এখানে থাকতে কিছু কি আমাদের ইউ স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা ইন্টু এম ডিভাইডেড বাই কিউ ই। একটু খেয়াল করে দেখো, এখানে যে রাশিটা আছে এখানে একদম সেম রাশিটাই আছে, শুধু এখানে এক আছে, এখানে অর্ধেক আছে। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে থাকবে কি এখানে অর্ধেক। তাহলে ডি ইজ ইকুয়াল টু থাকতে হচ্ছে হাফ ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু এম ডিভাইডেড বাই কিউ ই। তাহলে এই যে এখান থেকে এখন আমাদের কি বের করতে হবে, ইউটা বের করতে হবে। আর তার আগে একটা জিনিস আমি দেখাই যে এই ডিটাই তো আমাদের ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। তাহলে ডিটাকে যদি আমি একটু এইচ ম্যাক্স আকারে দেখাই, তাহলে এখান থেকে একটা সুন্দর জিনিস দেখা যায়, যেখানে কি থাকে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে একটা 2 রাখলাম ইন্টু এখানে কিউই বাই এমটাকে রাখলাম। এই দেখো কিউই বাই এমটা কি ছিল আমাদের এখানে ত্বরণ না, ঠিক আছে, এখানে কি ত্বরণটা ছিল, অর্থাৎ এখানে জি এর কাজ কে করতেছে আমাদের এখানের ত্বরণটা। কারণ আমরা জানতাম কি এইচ ম্যাক্সের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। তাহলে এখানে জি এর জায়গায় শুধুমাত্র এটা আসছে, বাকি সবকিছু কিন্তু একদম সেমই আছে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা করতে পারতাম জিনিসটা চাইলে, যে এত কিছু বাদ দিয়ে জাস্ট শুধুমাত্র এখান থেকে করে ফেলতে পারতাম। তো যেভাবেই করে সমস্যা নাই, আমাদের রেজাল্টটা কি এরকমই আসবে। এখান থেকে আমাদের কি জাস্ট ইউটা বের করতে হবে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি আসবে, ইউ ইজ ইকুয়াল টু আসবে 2d/q/e ডিভাইডেড বাই এম, সেটা রুট ইন্টু এখানে একটা সাইন থিটা। তাহলে এটা আসবে আমাদের ইউ এর ভ্যালু, ঠিক আছে। জাস্ট এতটুকু বেগে মারলে সেটা কি জাস্ট যে উপরের প্লেটটাকে টাচ করতে পারবে। এর থেকে বেশি বেগে যদি মারি তাহলে সেটা টাচ করবে না, আর একটু জোরে ইম্প্যাক্ট করবে। আর যদি একটু কম পারে তাহলে টাচ করতে পারবে না, সেটা কি উপরে যায় জাস্ট এখানে পড়ে যাবে, ঠিক আছে। আমরা এমন ভাবে যাই যাতে এখানে কি এভাবে মারলাম মারলাম মারলাম, এটা উপরে উঠতে থাকবে উঠতে থাকবে, এখানে যে জাস্ট স্থির হয়ে যাবে, তাহলে কি সেটার উপর দিকে উঠতে পারবে না, তখনই সর্বনিম্ন হবে। এর থেকে বেশি বেগে মারলে এখানে যায় কি জোরে একটা বাড়ি মারতো, বাড়ি মেরে তারপরে নিচের দিকে আসতো, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। অঙ্কটা তেমন কঠিন ছিল না, নিজে একবার করলে আরেকটু সহজ লাগবে। তো এগুলাই আমাদের মোটামুটি গাউসের সূত্র আর তড়িৎক্ষেত্র নিয়ে ম্যাথ থাকলো। পরবর্তীতে তড়িৎক্ষেত্রের সাথে আমাদের বিভব যখন আমরা পড়বো, বিভবের সাথে আরো কিছু অঙ্ক মেশানো যাবে আর কি, ঠিক আছে। তো এটুকুই থাক আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাস আমরা বিভব থেকে শুরু করবো, পরবর্তীতে তড়িৎ বিভব। নমস্কার।